Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তো আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স 2025 নিয়ে ডিসকাস করব। নভেম্বর মাস কমপ্লিট হয়ে গেছে, তো জানুয়ারি থেকে নভেম্বর লাস্ট 11 মাসের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আজকের একটি ক্লাসে কভার করব। তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করছি। দেখে নিই আমাদের আজকের ক্লাসের কী কী টপিক আমরা কভার করব। তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের 12টি টপিক নিয়ে আমরা ডিসকাস করব। আশা করি এর মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো কভার হয়ে যাবে। তো প্রথমেই আমরা দেখব লাস্ট 11 মাসের সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড এবং অনার, অর্থাৎ পুরস্কার এবং সম্মাননা, ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট, ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট, ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, ভারত এবং পৃথিবীর মধ্যে যে জিনিসটা প্রথম হয়েছে সেই জিনিসটা আমরা কিন্তু এই টপিকের মধ্যে দেখব। এছাড়াও যেটা লার্জেস্ট রয়েছে, স্মলেস্ট রয়েছে, বিগেস্ট রয়েছে, এই সমস্ত বিষয় আমরা 4 নাম্বার টপিকের মধ্যে কভার করব। নেক্সট আমাদের রয়েছে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। তো খেলা সংক্রান্ত সমস্ত রকমের সাম্প্রতিক ঘটনাবলী আমরা 5 নাম্বার টপিকে দেখব। সামিট এবং সেই সামিটগুলো যেখানে হয়েছে তার ভেন্যু। নেক্সট আমাদের রয়েছে বিভিন্ন মৃত্যু সংবাদ। ইন্ডেক্স রয়েছে, স্কিম নিয়ে আমরা আলোচনা করব। সেই স্কিম কোন মিনিস্ট্রি সেটা লঞ্চ করেছে এবং সেটা কাদের জন্য লঞ্চ করা হয়েছে, এই বিষয়টা আমরা দেখব। নেক্সট আমাদের রয়েছে নাম্বার 10 বুকস অ্যান্ড অথর্স, মিলিটারি এক্সারসাইজ, বিভিন্ন সামরিক মহড়া, এবং সবার শেষে রয়েছে মিসলেনিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই 12টি টপিকের মধ্যে আশা করি বিগত 11 মাসের সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা কভার করতে পারবো। তো যারা আজকে ক্লাসের পিডিএফ নিতে চাও তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পিং করো, তো তোমাদের সাথে যোগাযোগ করা হবে। তো যারা এর আগের মাসে অর্থাৎ জানুয়ারি থেকে অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়েছিলে তো তাদের আর কিন্তু পে করতে হবে না, তোমরা ডিসেম্বর অবধি ওখান থেকেই পেয়ে যাবে। তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করছি। প্রথমে আমরা দেখব আমাদের প্রথম টপিক রয়েছে অ্যাওয়ার্ডস এবং অনার্স। তো আমাদের দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো দেওয়া হয়েছে লাস্ট 11 মাসে, এবার আমরা সেই পুরস্কারগুলো দেখে নেব। তো প্রথমেই আমাদের রয়েছে কিন্তু ডেভিড সাজালে, এ হাঙ্গেরিয়ান ব্রিটিশ অথর, হ্যাজ ওন দ্য প্রেস্টিজিয়াস 2025 বুকার প্রাইজ ফর হিজ নোভেল ফ্লেশ। তো হাঙ্গেরিয়ার একজন ব্রিটিশ লেখক, তার নাম রয়েছে ডেভিড সাজালে। তিনি তার লেখা উপন্যাস ফ্লেশ, এই যে নামটা তোমরা মনে রাখবে, ফ্লেশ, এই নোভেলের জন্য তিনি 2025 সালের যে বুকার প্রাইজ রয়েছে সেই বুকার প্রাইজ জিতেছেন। তো খুব ভালো করে অবশ্যই মনে রাখতে হবে, ডেভিড সাজালে তিনি হাঙ্গেরিয়ার একজন লেখক এবং তিনি তার লেখা ফ্লেশ এই উপন্যাসের জন্য বুকার প্রাইজ পেলেন। যখন আমরা বুকার প্রাইজ দেখলাম তখন আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। এই যে বুকার প্রাইজ এটা কিন্তু শুধুমাত্র ইংলিশে লেখা কোনো নভেলের জন্য দেওয়া হয়, এবং ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ সেটা যে কোনো ভাষায় লেখা কোনো রাইটিংয়ের জন্য দেওয়া হয়, এবং সেই রাইটিংকে কিন্তু অবশ্যই ইংলিশে ট্রান্সলেট করা হতে হবে। সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ যিনি লিখেছেন অর্থাৎ অথর এবং যিনি ট্রান্সলেট করেছেন ট্রান্সলেটর দুজনকেই দেওয়া হয়। ঠিক আছে, তো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু যিনি অথর রয়েছেন এবং যিনি ট্রান্সলেটর রয়েছেন দুজনেই ইন্ডিয়ান। তো একটা প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, তো সেটা দুজন ভারতীয় পেয়েছেন, তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025 পেয়েছেন ভানু মুস্তাক এবং দীপা ভাস্তি। ঠিক আছে, ভানু মুস্তাক তিনি লিখেছেন হার্ট ল্যাম্প এই স্টোরিটি কান্নাড় ভাষায়, এবং সেটাকে ইংলিশে ট্রান্সলেট করেছেন কিন্তু দীপা ভাস্তি। তো অথর আমরা দেখলাম ভানু মুস্তাক এবং ট্রান্সলেটর অবশ্যই দীপা ভাস্তি। ওকে, তো প্রথম দুটো আমরা দেখে নিলাম আমাদের অ্যাওয়ার্ড রয়েছে বুকার প্রাইজ এবং ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। নেক্সট আমরা দেখব ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ 2025 জিতেছেন সুনীল অমৃত। মিস ইউনিভার্স 2025 সালের মিস ইউনিভার্স হয়েছেন ফাতিমা বোস।
মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025। তো পরপর রাখা আছে যাতে তোমাদের গুলিয়ে না যায়। প্রথমে আমরা দেখলাম মিস ইউনিভার্স ফাতিমা বোস, নেক্সট আমাদের রয়েছে মিস ইউনিভার্স ইন্ডিয়া, এখানে কিন্তু ইন্ডিয়া কথাটি রয়েছে, 2025 সালে হয়েছেন মনিকা বিশ্বকর্মা। নেক্সট আমরা দেখব মিসেস ইউনিভার্স 2025, অর্থাৎ মিস ইউনিভার্স আমরা দেখলাম আনম্যারিডদের জন্য, এবং মিসেস ইউনিভার্স অর্থাৎ ম্যারিডদের জন্য রয়েছে কিন্তু মিসেস ইউনিভার্স এই অ্যাওয়ার্ডটি, এবং জিতেছেন শেরি সিং। এবং এর মধ্যে আমরা দেখব মিস ওয়ার্ল্ড 2025 ওপাল সুচেতা। প্রত্যেকটা জিনিস মনে রাখবে। নেক্সট আমরা দেখে নেব আমাদের পরের প্রশ্ন রয়েছে, পলক মুচল earns a Guinness World Record for enabling 3800 প্লাস হার্ট সার্জারি ফর চিলড্রেন। তো দেখো পলক মুচল তিনি কিন্তু প্রায় 3800 তার বেশি হার্ট সার্জারি বাচ্চাদের জন্য করার জন্য তিনি কিন্তু গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব শাখারভ প্রাইজ 2025। তো শাখারভ প্রাইজ 2025 দেওয়া হয়েছে দুজনকে, আন্দ্রেস পোগজোবুট এবং এমজিয়া আমাগলো বেলি। এই এই দুজনকে কিন্তু দেওয়া হয়েছে শাখারভ প্রাইজ 2025। নেক্সট আমরা দেখব মেলানিয়া ট্রাম্পকে 2025 সালের প্যাট্রিয়ট অব দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছে। তো আমরা দেখলাম মেলানিয়া ট্রাম্প তিনি জিতেছেন প্যাট্রিয়ট অব দ্য ইয়ার 2025 সাল এই অ্যাওয়ার্ডটি। নেক্সট রয়েছে বিজ্ঞান রত্ন অ্যাওয়ার্ড 2025 সালে এই পুরস্কার দেওয়া হয়েছে জয়ন্ত বিষ্ণু নার্লিকারকে। ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 2025 সালের বিজেতা রয়েছেন কিন্তু মিচেল ব্যাচেলেট। ওকে, নেক্সট আমরা দেখব আর.কে. লক্ষ্মণ এক্সিলেন্স অ্যাওয়ার্ড। তো এটা ফার্স্ট টাইম দেওয়া হচ্ছে, প্রথমবারের জন্য আর.কে. লক্ষ্মণ এক্সিলেন্ট অ্যাওয়ার্ড এটা কিন্তু এস্টাবলিশ করা হয়েছে, এবং প্রথম অ্যাওয়ার্ডটি পেয়েছেন অ্যাক্টর আমির খান। নেক্সট রয়েছে দাদাভাই ফালকে অ্যাওয়ার্ড 2023 সালে, যেটা 2025 সালে দেওয়া হয়েছে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সেরেমনিতে, এবং এখানে কিন্তু এই অ্যাওয়ার্ডটি পেয়েছে মালায়ালাম একজন অভিনেতা মোহনলাল। ঠিক আছে, তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে যেহেতু দাদাভাই ফালকে অ্যাওয়ার্ড এটা ভারতবর্ষের সিনেমার ক্ষেত্রে কিন্তু হাইয়েস্ট অ্যাওয়ার্ড রয়েছে, তাই জন্য আমরা অবশ্যই মনে রাখবো দাদাভাই ফালকে অ্যাওয়ার্ড জিতেছেন মোহনলাল। নেক্সট আমরা দেখব 71তম জাতীয় চলচ্চিত্র উৎসব 2025 সালে কিছু ইম্পর্টেন্ট ক্যাটাগরি, যেমন প্রথমেই রয়েছে সেরা ফিচার ফিল্ম। তো সেরা ফিচার ফিল্ম এই যে ক্যাটাগরিতে কিন্তু পুরস্কার জিতেছে 12th ফেল এই সিনেমাটি। সেরা অভিনেতা হয়েছেন বিক্রান্ত মেসি এবং শাহরুখ খান। শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন কিন্তু রানী মুখার্জি, নরওয়ে ভার্সেস মিসেস চ্যাটার্জি এই সিনেমাটির জন্য, এবং শ্রেষ্ঠ পরিচালক বেস্ট ডিরেক্টর হয়েছেন সুদীপ্ত সেন তার সিনেমা কেরালা স্টোরির জন্য। ওকে, তো এই আমরা দেখে নিলাম 71তম আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নেক্সট আমরা দেখব নোবেল পুরস্কার 2025। তো এখান থেকে কিন্তু নোবেল পুরস্কার থেকে তোমাদের সামনের পরীক্ষায় দেখবে একটা প্রশ্ন তোমরা পেয়ে যেতেই পারো। মেইনলি এখান থেকে আমাদের দেখতে হবে যে ক্যাটাগরিগুলোতে বা যে ফিল্ডে একজন করে পেয়েছে, যেমন আমরা পাবো কি শান্তি এবং সাহিত্য এই দুটো গ্রুপে কিন্তু একজন করে তারা কিন্তু বিজেতা রয়েছেন। তো ওই দুটো নাম অবশ্যই ভালো করে মনে রাখতে হবে, এবং আদার্সগুলো আমরা অবশ্যই পড়ব। তো নোবেল পুরস্কার আমরা জানি ছটি ফিল্ডে দেওয়া হয়। তো প্রথম ফিল্ড রয়েছে আমাদের ফিজিওলজি বা মেডিসিন। তো ফিজিওলজি এবং মেডিসিনে পেয়েছেন কিন্তু 3 জন। প্রথমেই রয়েছে মেরি ই ব্রুনকো, ইউএসের সিটিজেন, ফ্রেড র্যামসডেল, তিনিও ইউএসের একজন সিটিজেন, এবং জাপানের সিমন সাকাগুচি, তাকেও দেওয়া হয়েছে ফিজিওলজিতে নোবেল পুরস্কার। ফিজিক্স থেকেও 3 জনকে দেওয়া হয়েছে নোবেল পুরস্কার, জন ক্লার্ক ব্রিটেনের সিটিজেন, মিচেল এইচ ডেভোরেট ফ্রম ফ্রান্স, এবং জন এম মার্টিনেস তিনি রয়েছেন ইউএসএ থেকে। কেমিস্ট্রির ফিল্ডেও 3 জন পেয়েছেন নোবেল পুরস্কার, সুসুম কিতাগাওয়া ফ্রম জাপান, রিচার্ড রবসন ফ্রম অস্ট্রেলিয়া, এবং জর্ডানের ওমার এম ইয়াগি, এই 3 জন পেয়েছেন নোবেল পুরস্কার। নেক্সট আমরা দেখব লিটারেচার।
তো আমাদের সাহিত্যের ক্ষেত্রে যিনি পেয়েছেন নোবেল পুরস্কার তিনি হাঙ্গেরিয়ার লেখক লাজলো ক্রাজনাহোরকাই। শান্তিতে দেওয়া হয়েছে মারিয়া করিনা মাচাদো, ভেনেজুয়েলার তিনি সিটিজেন রয়েছেন। এবং ইকোনমিক্সের ক্ষেত্রেও কিন্তু 3 জনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। প্রথমে রয়েছেন ইসরায়েলের জোয়েল মকির, ফ্রান্স থেকে ফিলিপ অ্যাঘিয়েন এবং পিটার হাউইট কানাডা থেকে তিনি রয়েছেন। নেক্সট আমরা দেখে নেব আমাদের পরের অ্যাওয়ার্ড রয়েছে পদ্ম অ্যাওয়ার্ড 2025। তো পদ্ম পুরস্কার 2025 সালে 139 জনকে দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা দেখব 3টি ক্যাটাগরি, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এবং এই বছর কিন্তু ভারতরত্ন, ভারতবর্ষের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কাউকেই দেওয়া হয়নি। তো পদ্মবিভূষণ এটা আমাদের সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড রয়েছে ভারতবর্ষের, 7 জনকে দেওয়া হয়েছে। পদ্মভূষণ থার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, 19 জনকে দেওয়া হয়েছে এবং পদ্মশ্রী দেওয়া হয়েছে 113 জনকে। নেক্সট আমরা দেখব পুরস্কারের মধ্যে রয়েছে গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ড 2025 সালে। অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম ডিপার্টমেন্ট কিন্তু এই অ্যাওয়ার্ডটি জিতেছে। পেন প্রিন্টার পুরস্কার 2025 সালের বিজয়ী রয়েছেন লীলা আবুলেলাই। নেক্সট আমরা দেখব পেন ট্রান্সলেট অ্যাওয়ার্ড 2025 সালের উইনার রয়েছেন কিন্তু গীতাঞ্জলি শ্রী, তিনি একজন ভারতীয় সিটিজেন। তার লেখা ওয়ান্স এলিফেন্টস লিভড হিয়ার এই লেখাটির জন্য তিনি কিন্তু গীতাঞ্জলি শ্রী তিনি কিন্তু পেন ট্রান্সলেট অ্যাওয়ার্ড 2025 সালের বিজেতা হয়েছেন। নেক্সট আমরা দেখব জলাভূমির বুদ্ধিমান ব্যবহার, ঠিক আছে, ওয়াইজ ইউজ অফ ওয়েটল্যান্ড। এই যে ক্যাটাগরিতে রামসার পুরস্কারের প্রথম বিজয়ী হলেন জয়শ্রী ভেঙ্কটেশন, অবশ্যই ভারতীয় যেহেতু মনে রাখতে হবে। 2025 সালের শাস্ত্র রামানুজন পুরস্কার পেয়েছেন আলেকজান্ডার স্মিথ। লতা মঙ্গেশকর পুরস্কার 2024 সালের বিজেতা রয়েছেন সোনু নিগম। 2025 সালের রামান ম্যাগসেসে পুরস্কার বিজয়ী 3 জনকে দেওয়া হয়েছে। তো রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড এটা আমাদের এশিয়ার নোবেল নামে পরিচিত। এক্ষেত্রে আমরা অবশ্যই যেটা মনে রাখবো সেটা হচ্ছে গিয়ে প্রথম ভারতীয় সংস্থা হলো এডুকেট গার্লস, এই সংস্থাটি, যেটা কিন্তু রামান ম্যাগসেসে পুরস্কার জিতলো। এর আগে অনেকজনকেই রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড ভারতীয়দের মধ্যে দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম ছিলেন আচার্য বিনোবা ভাবে এবং লাস্ট ইয়ার আমরা দেখেছি, তার আগের বছর 2023-এ রবি কান্নান, তিনি আসামের একজন অঙ্কোলজিস্ট ছিলেন, তাকেও দেওয়া হয়েছিল। কিন্তু কোনো অর্গানাইজেশনকে কিন্তু এর আগে কখনো রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। তো প্রথমবারের জন্য রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড আর কি জয় করা কোনো ভারতীয় সংস্থা হলো এডুকেট গার্লস, তো অবশ্যই নামটা মনে রাখবে। নেক্সট আমাদের রয়েছে শাহিনা আলী এবং FAL ভিলানুয়েভা, এই দুজনকেও কিন্তু দেওয়া হয়েছে রামান ম্যাগসেসে পুরস্কার। তো অবশ্যই আমরা ভারতেরটা বেশি ইম্পর্টেন্স দিয়ে মনে রাখবো। নেক্সট আমাদের রয়েছে ফার্স্ট ব্ল্যাক ওমেন টু বি ক্রাউন্ড মিসেস ওয়ার্ল্ড 2025। তো এর আগে আমরা 4টি ক্যাটাগরি দেখেছিলাম, ওখানে এটা অ্যাড করলে বেশি ভালো হতো। তো মিসেস ওয়ার্ল্ড এই খেতাব জয় করা প্রথম ব্ল্যাক ওমেন কিন্তু হলো কৃষ্ণাঙ্গ নারী হলো সেগো গেলাই। ওয়ার্ল্ড লিডার অ্যাওয়ার্ড শ্রী রবি শঙ্করকে দেওয়া হয়েছে। সোনাপুর অ্যান্ড পুরী বিচ have achieved the prestigious Blue Flag certification. তো পুরী এবং সোনাপুর এই দুটো এই সমুদ্র সৈকত এটা রয়েছে ওডিশাতে। তো ওডিশার এই দুটো বিচ কিন্তু মর্যাদাপূর্ণ যে ব্লু ফ্ল্যাগের সার্টিফিকেশন রয়েছে সেটা অ্যাচিভ করেছে। নেক্সট আমরা দেখব ওয়ার্ল্ড ফ্রুট প্রাইজ 2025। তো ফুড প্রাইজ 2025 সালের উইনার রয়েছেন মারিয়াঞ্জেলা হাঙ্গেরিয়া, ঠিক আছে, মারিয়াঞ্জেলা হাঙ্গেরিয়া, তিনি কিন্তু ফুড প্রাইজ জিতেছেন। নেক্সট আমরা দেখব স্টকহোম ওয়াটার প্রাইজ 2025 সালের বিজেতা রয়েছেন কিন্তু গুন্টার ব্লসেল। নরেন্দ্র মোদীকে 5টি দেশের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথমেই রয়েছে শ্রীলঙ্কা, নেক্সট রয়েছে ঘানার যে হাইয়েস্ট অ্যাওয়ার্ড রয়েছে সেটাও নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে। সাইপ্রাসের হাইয়েস্ট অ্যাওয়ার্ডে তিনি সম্মানিত হয়েছেন ব্রাজিল এবং নামিবিয়া।
এই 5টি দেশের যে হাইয়েস্ট অ্যাওয়ার্ড রয়েছে, সর্বোচ্চ পুরস্কার রয়েছে, সেই সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হয়েছেন কিন্তু নরেন্দ্র মোদী। নেক্সট আমরা দেখব অ্যাওয়ার্ড আমাদের রয়েছে লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো 43তম লোকমান্য তিলক পুরস্কার জিতলেন নীতিন গাডকারি। আর.কে. শ্রীরাম কুমার হ্যাজ বিন অনার্ড উইথ সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ড 2025। তো 2025 সালের সঙ্গীত কলানিধি এই পুরস্কার জিতেছেন কিন্তু আর.কে. শ্রীরাম কুমার। ডক্টর এম.এস. স্বামীনাথন অ্যাওয়ার্ড অবশ্যই কৃষির ক্ষেত্রে দেওয়া হয়। এই অ্যাওয়ার্ডের বিজেতা রয়েছেন কিন্তু ডক্টর অ্যাডেমোলা এ অ্যাডেনলি। ইন্ডিয়ান অরিজিন চন্দ্রিকা টন্ডন ওন গ্র্যামি অ্যাওয়ার্ড 2025 ফর বেস্ট নিউ এজ অ্যালবাম ত্রিভেণী। তো ভারতীয় বংশোদ্ভূত চন্দ্রিকা ট্যান্ডন তিনি কিন্তু ত্রিবেণী এই অ্যালবামের জন্য 2025 সালের গ্র্যামি পুরস্কার জিতেছেন। তো গ্র্যামি পুরস্কার এটা মিউজিকের ক্ষেত্রে খুব বড় একটা পুরস্কার, ইন্টারন্যাশনালি দেওয়া হয়। তো এক্ষেত্রে ভারতীয় বংশোদ্ভূত চন্দ্রিকা ট্যান্ডন তিনি কিন্তু তার অ্যালবামের জন্য এই পুরস্কার জিতেছেন। গ্র্যামি অ্যাওয়ার্ড থেকে আমরা আরও কিছু ক্যাটাগরি দেখব, যেমন অ্যালবাম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এটা কিন্তু কাউবয় কার্টার, এবং সং অফ দ্য ইয়ার বললে অবশ্যই আমরা করব নট লাইক আস। এই গানটি কিন্তু সং অফ দ্য ইয়ার হয়েছে গ্র্যামি অ্যাওয়ার্ড 2025 সালের মধ্যে। নেক্সট আমরা দেখে নেব জয়পুরে অনুষ্ঠিত হয়েছে 2025 সালের আইফা অ্যাওয়ার্ড। তো সেক্ষেত্রে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে রাকেশ রোশনকে। সেরা চলচ্চিত্র হয়েছে, বেস্ট ফিল্ম হয়েছে লাপাতা লেডিস। সেরা পরিচালক অবশ্যই রয়েছেন কিরণ রাও লাপাতা লেডিস থেকে। সেরা অভিনেতা রয়েছেন কার্তিক আরিয়ান, এবং সেরা অভিনেত্রী আবারও লাপাতা লেডিসের হিরোইন রয়েছেন নিতাংশী গোয়েল। নেক্সট আমরা দেখব পাম ডিওর অ্যাওয়ার্ড 2025 কানস ফিল্ম ফেস্টিভ্যাল উইনার। তো 2025 সালের কান ফিল্ম ফেস্টিভ্যালের পাম ডিওর পুরস্কার বিজয়ী রয়েছেন কিন্তু জাফর পানাহি। তার ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্টের জন্য তিনি কিন্তু এই পুরস্কার জিতেছেন। নেক্সট আমাদের রয়েছে অ্যাবেল প্রাইজ 2025। তো এর আগে আমরা দেখলাম নোবেল পুরস্কার 6টি ফিল্ডে দেওয়া হয়, এবং সেখানে কিন্তু ম্যাথমেটিক্সে কোনো নোবেল পুরস্কার দেওয়া হয় না। তো এই অ্যাবেল পুরস্কারকেই ম্যাথমেটিক্সের নোবেল বলা হয়, মানে ম্যাথমেটিক্সের হাইয়েস্ট আমরা পুরস্কার বলতে পারি। তো অ্যাবেল পুরস্কার 2025 সালের বিজেতা রয়েছেন মাসাকি কাসজিওয়ারা। নেক্সট আমরা দেখব প্রিটজগার আর্কিটেকচার পুরস্কার। আর্কিটেকচারের ক্ষেত্রে হাইয়েস্ট পুরস্কার রয়েছে, 2025 সালের উইনার হয়েছেন লিউ জুয়াকুন। 2025 সালের সাহিত্য সম্মানে সম্মানিত হয়েছেন কিন্তু জাভেদ আখতার। নেক্সট আমরা দেখব 72তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল, যেটা হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে। তো সেখানে কিন্তু সোনু সুদকে মানবিক পুরস্কার অর্থাৎ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। নেক্সট আমরা দেখে নেব হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড, যেটাকে গ্রিন অস্কার বলা হয়। উইনার রয়েছেন অলিভিয়ার নাসেন গিমানা। ইউনাইটেড নেশন সাসাকাওয়া প্রাইজ 2025 সালের উইনার হয়েছেন মৃত্যুঞ্জয় মহাপাত্র। তো মৃত্যুঞ্জয় মহাপাত্র তিনি আমাদের ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, তার ডাইরেক্টর জেনারেল রয়েছেন। তো তাকে দেওয়া হয়েছে সাসাকাওয়া পুরস্কার। 59তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2024 সালের উইনার হয়েছেন বিনোদ কুমার শুক্লা। ভারতবর্ষের হাইয়েস্ট লিটারারি অ্যাওয়ার্ড, সাহিত্যের ক্ষেত্রে সবথেকে বড় পুরস্কার। সরস্বতী সম্মান 2024 সালের উইনার রয়েছেন কিন্তু ভদ্রেশ্বর দাস স্বামী। 34তম ব্যাস সম্মান অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সূর্যবালা। বিবি ফাতিমা ওমেন সেলফ হেল্প গ্রুপ, এটা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের ইকুয়েটর প্রাইজ 2025 সালে কিন্তু জিতেছে এই সেলফ হেল্প গ্রুপটি, যেটা অবশ্যই ভারতবর্ষের একটি স্বনির্ভর গোষ্ঠী। নেক্সট আমরা দেখব কলিঙ্গ রত্ন অ্যাওয়ার্ড। তো কলিঙ্গ রত্ন অ্যাওয়ার্ড 2024 সালের উইনার রয়েছেন ধর্মেন্দ্র প্রধান। 97তম অস্কার পুরস্কার আমরা দেখব, যেটাকে একাডেমি পুরস্কারও বলা হয়।
এক্ষেত্রে সেরা চলচ্চিত্র রয়েছে অ্যানোরা ফিল্মটি, সেরা অভিনেতা হয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি, সেরা অভিনেত্রী মিকি ম্যাডিসন এবং সেরা পরিচালক হয়েছেন কিন্তু শন বেকার। নেক্সট আমরা দেখব টম ক্রুজ রিসিভস অ্যান অনারারি অস্কার অ্যাট দ্য 2025 গভর্নর অ্যাওয়ার্ড। তো 2025 সালের যে গভর্নর্স অ্যাওয়ার্ড হয়েছে সেখানে কিন্তু টম ক্রুজকে সম্মানসূচক অস্কার পুরস্কার দেওয়া হয়েছে। নেক্সট আমরা দেখব টাইম ম্যাগাজিন তার উমেন অফ দ্য ইয়ার 2025 সালের উইনার রয়েছেন পূর্ণিমা দেবী এবং ইউনাইটেড নেশন চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড 2025 সালে কিন্তু জিনালি মোদিকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে, তিনি অবশ্যই ভারতের সিটিজেন। নেক্সট আমরা দেখব আমাদের পরের টপিক রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ অ্যাওয়ার্ড থেকে সমস্ত কিছু আমরা দেখে নিলাম গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট বা আন্তর্জাতিক নিয়োগের মধ্যে প্রথমে আমরা দেখব 2025 সালে যে সমস্ত দেশে প্রধানমন্ত্রী নির্বাচিত রয়েছেন, অর্থাৎ নিউলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমাদের রয়েছে নেপাল। তো নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন সুশীলা কার্কি। জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন সানে তাকাইচি। এগুলো যেহেতু প্রথম মহিলা প্রধানমন্ত্রী, নামগুলো অবশ্যই মনে রাখবে এবং নেপাল আর জাপান এই দুটো নাম অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তানজানিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন মোভিগুলো নাচেম্বা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আমরা পাবো অনুতিন চানভিরাকুল। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী রয়েছে কিম মিন সোয়েক। পর্তুগালের প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন লুইস মন্টিনিগ্রো। ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন কিন্তু ইউলিয়া স্পিরিডেনকো। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী রয়েছেন অ্যান্থনি অ্যালবানেজ। জার্মানির চ্যান্সেলর বলা হয় প্রধানমন্ত্রীকে, তো জার্মানির চ্যান্সেলর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ফ্রিডরিক মের্জ। কানাডার প্রধানমন্ত্রী রয়েছেন মার্ক কার্নি। লেবানন নওয়াব সালেম এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী কিন্তু রয়েছেন ফ্রান্সের সেবাস্তিয়ান লোকেইনো। ওকে, তো আমরা দেখে নিলাম 2025 সালের সমস্ত নবনির্বাচিত প্রধানমন্ত্রীদের নাম এবং তারা কোন দেশের প্রধানমন্ত্রী। নেক্সট আমরা দেখব বিভিন্ন দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি। তো 2025 সালের যে সমস্ত দেশে আমাদের প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছে, তো সেই ইলেকশন কে জিতেছেন এবং তাদের প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন, এবার আমরা সেই বিষয়টি দেখব। তো প্রথমেই আমাদের রয়েছে গুয়েনা। তো গুয়েনার নতুন রাষ্ট্রপতি হয়েছেন ইরফান আলী। তানজানিয়ার রাষ্ট্রপতি রয়েছেন সামিয়া সুলু হাসান। আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট আমরা পাবো ক্যাথেরিন কনলিকে। ক্যামেরুনের রাষ্ট্রপতি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন পল বিয়া এবং পল বিয়া কিন্তু বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি হলেন, ওল্ডেস্ট প্রেসিডেন্ট তিনি হলেন। 92 বছর বয়সে তিনি কিন্তু প্রেসিডেন্সিয়াল ইলেকশন জিতেছেন। নেক্সট রয়েছে সেচিলির প্রেসিডেন্ট রয়েছেন পেট্রিক হারমিনি। সুরিনামের প্রথম মহিলা রাষ্ট্রপতি, আবার প্রথম মহিলা রাষ্ট্রপতির জন্য আমাদের নামটা মনে রাখতে হবে জেনিফার গিয়ারলিংস সিমন্স। লেবাননের রাষ্ট্রপতি রয়েছেন জোসেফ আউন। ইকুয়েডরের রাষ্ট্রপতি আমরা পাবো ড্যানিয়েল নাবোয়াকে। পোল্যান্ডের রাষ্ট্রপতি রয়েছেন কারোল নাউরকি এবং নামিবিয়া দেশটির রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কিন্তু নেতুম্বো নন্দী এনদয়িতোয়া। ওকে, তো আমরা দেখে নিলাম প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। নেক্সট আমরা দেখব ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টের মধ্যে ইউনেস্কো ডিরেক্টর জেনারেল রয়েছেন খালিদ আল আনানি। এবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, তো আইওসি তার প্রথম মহিলা এবং আফ্রিকান সভাপতি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখতে হবে, হয়েছেন ক্রিস্টি কভেন্ট্রি। জাতিসংঘের সাধারণ পরিষদ অর্থাৎ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি তার 80তম সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন আনালেনা বেয়ারবক। এরপর আমরা দেখব ফার্স্ট ওমেন সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। দেখো আবার প্রথম মহিলা রয়েছে, তো অবশ্যই আমরা মনে রাখবো দুটো ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, এক তো প্রথম মহিলা এবং একটা বড় পোস্টে তিনি হোল্ড করছেন, তো সেই জন্য আমাদের মনে রাখতে হবে। তো জাতিসংঘ ইউনাইটেড নেশনের যে বিশ্ব পর্যটন সংস্থা রয়েছে তার প্রথম নারী মহাসচিব হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন সাইখা নাসের আল নোয়াইস। আইএমএফ
ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তার প্রথম ম্যানেজিং ডিরেক্টর ডেপুটি ম্যানেজার ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ড্যানিয়েল কার্টস। আন্তর্জাতিক বিচার আদালত অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তার নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়েছে কিন্তু ইউজি ইওয়াসাওয়াকে। এরপর আমরা দেখব ইন্টারপোল। ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল বা মহাসচিব হিসেবে বর্তমানে রয়েছেন ভালদেসি উরকুইজা। কমনওয়েলথ অফ নেশন তার সেক্রেটারি জেনারেল বা মহাসচিব রয়েছেন শার্লি বচওয়ে। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তার নতুন এবং ইয়াংগেস্ট চেয়ারম্যান রয়েছেন জয় শাহ এবং আইসিসির নতুন সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে রয়েছেন কিন্তু সঞ্জয় গুপ্তা। নেক্সট আমরা দেখব আমাদের পরের টপিক রয়েছে ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট। জাতীয় ক্ষেত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ নিয়োগগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই আমরা দেখব বিহারের নতুন মুখ্যমন্ত্রী। তোমরা প্রত্যেকেই জানো নীতিশ কুমার হয়েছেন কিন্তু বিহারের নতুন মুখ্যমন্ত্রী। জম্মু কাশ্মীরের নতুন চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন ওমর আবদুল্লা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আমরা পাবো দেবেন্দ্র ফডনবিসকে এবং দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন কিন্তু রেখা গুপ্তা। তো চারজন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী আমরা দেখে নিলাম, বিহার, জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র এবং দিল্লি। নেক্সট আমরা দেখব প্রেসিডেন্ট অফ অ্যাসোচ্যাম। অ্যাসোচ্যাম অর্থাৎ অ্যাসোসিয়েট চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। তো অ্যাসোচ্যামের নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কিন্তু নির্মল কুমার মিন্ডা। তো নির্মল কুমার মিন্ডা আমরা পেলাম অ্যাসোচ্যামের প্রেসিডেন্ট। 53rd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভীষণ ইম্পর্টেন্ট, সূর্যকান্ত তিনি আমাদের দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন। চেয়ারম্যান অফ 8 পে কমিশন। তো 8 পে কমিশনের নতুন চেয়ারম্যান হয়েছেন জাস্টিস রঞ্জন প্রকাশ দেশাই। ভারতবর্ষের নতুন কন্ট্রোলার জেনারেল অফ কমিউনিকেশন অ্যাকাউন্টস হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন বন্দনা গুপ্তা। ফার্স্ট ওমেন ভাইস চ্যান্সেলর অফ ইগনো। ইগনোর প্রথম মহিলা উপাচার্য রয়েছেন উমা কাঞ্জিলাল। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কনাদ দাস। নেক্সট আমরা দেখব ফার্স্ট ওমেন সিইও অফ হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। তো প্রথম মহিলা সিইও হয়েছেন প্রিয়া নায়ার। ভারতবর্ষের যে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস রয়েছে তার মহাপরিচালক হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন সঞ্জয় গার্গ। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ FICCI তার নতুন আমরা কিন্তু হেড পেলাম অনন্ত গোয়েঙ্কাকে। ফার্স্ট ওমেন চিফ অফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স RPF তার প্রথম মহিলা চিফ হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন সোনালী মিশ্রা। নেক্সট আমরা দেখে নেব চেয়ারম্যান অফ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা NSE তার নতুন চেয়ারম্যান হয়েছেন শ্রীনিবাস ইনজেটি। রাজ্যসভার নতুন চেয়ারম্যান হয়েছেন অর্থাৎ ভারতবর্ষের নতুন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন CP রাধাকৃষ্ণা। ডিরেক্টর অফ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি অর্থাৎ DRDL তার নতুন ডিরেক্টর হয়েছেন কিন্তু আঙ্কাঠি রাজু। 26 চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ভারতবর্ষের 26তম প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন জ্ঞানেশ কুমার। নেক্সট আমরা দেখব 26 গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া RBI এর নতুন গভর্নর রয়েছেন সঞ্জয় মালহোত্রা। ডেপুটি গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক রয়েছেন শিরিশ চন্দ্র মুর্মু। কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস বা CGA হিসেবে রয়েছেন TCA কল্যাণী। নেক্সট আমরা দেখব ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন অনিশ দয়াল সিং। প্রেসিডেন্ট অফ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ভারতের যে শিল্প ফেডারেশন রয়েছে তার সভাপতি হিসেবে রয়েছেন রাজীব মেমানি। আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স তার সভাপতি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ভূপেন্দ্র যাদব। IMF এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছেন উর্জিত পাটেল, ভারতীয়, অবশ্যই নামটা মনে রাখতে হবে। নেক্সট আমরা দেখব অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং তার নতুন চিফ হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কিন্তু পরাগ জৈন। এরপর রয়েছে চেয়ারপারসন অফ ন্যাশনাল কমিশন ফর ওমেন ইন ইন্ডিয়া। তো
তো ভারতবর্ষের যে জাতীয় মহিলা কমিশন রয়েছে তার চেয়ারপারসন রয়েছেন বিজয়া কিশোর রাহাতকর। ভারতবর্ষের 23তম যে ল কমিশন তৈরি হয়েছে তার চেয়ারম্যান রয়েছেন দীনেশ মাহেশ্বরী। ইউপিএসসির নতুন চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ডক্টর অজয় কুমার। এরপর আমরা দেখব 11th চেয়ারম্যান অফ ইসরো। তো ইসরো ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন, তার 11তম চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ডক্টর ভি নারায়ণন। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের নতুন ক্যাগ হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কুন্ডু সঞ্জয় মূর্তি। নালসার চেয়ারম্যান রয়েছেন জাস্টিস সূর্যকান্ত, এবং সূর্যকান্তে কিন্তু ভারতবর্ষের 53তম চিফ জাস্টিস হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন। নেক্সট আমরা দেখে নেব সেবি, স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তার নতুন চেয়ারম্যান রয়েছেন তুহিন কান্ত পান্ডে। ন্যাশনাল মেডিকেল কমিশনের নতুন চেয়ারম্যান রয়েছেন অভিজিৎ সিং শেঠ। ভারতবর্ষের যে ক্রিকেট বোর্ড রয়েছে, বোর্ড অফ কন্ট্রোল অফ ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই, তার নতুন প্রেসিডেন্ট হয়েছেন মিঠুন মানহাস, এবং বিসিসিআইয়ের নতুন সেক্রেটারি হয়েছেন কিন্তু দেবজিৎ সাইখিয়া। তো দুটোই মনে রাখবো আমরা, প্রেসিডেন্ট এবং সেক্রেটারি। নেক্সট আমাদের রয়েছে ভারতবর্ষের যে রাজ্যগুলোতে 2025 সালে নতুন গভর্নর অর্থাৎ রাজ্যপাল নিয়োগ করা হয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। প্রথমে আমাদের রয়েছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের নতুন গভর্নর আমরা পাবো অজয় কুমার ভাল্লা, এবং মণিপুরেরও গভর্নর কিন্তু রয়েছেন অজয় কুমার ভাল্লা, অর্থাৎ তিনি দুটো রাজ্যের গভর্নর হিসেবে বর্তমানে রয়েছেন। হরিয়ানার গভর্নর আমরা পাবো অসীম কুমার ঘোষ। কামভামপতি হরিবাবু রয়েছেন ওড়িশার গভর্নর। মহারাষ্ট্রের গভর্নর আমরা পাবো আচার্য দেবব্রত। নেক্সট আমাদের রয়েছে গোয়া। তো গোয়ার গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কিন্তু পশুপতি অশোক গজপতি রাজু। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন কভিন্দর গুপ্তা। বিহারের রাজ্যপাল আমরা পাবো আরিফ মোহাম্মদ খানকে, এবং কেরালার নতুন গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন রাজেন্দ্র আর্লেকর। তো এই আমাদের হয়ে গেল কিন্তু ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট। তো 3টি টপিক আমরা অলরেডি দেখে নিলাম, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট এবং তার সাথে সাথে অ্যাওয়ার্ড এবং অনার। নেক্সট টপিক আমরা দেখব ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো ভারতবর্ষ এবং পৃথিবীর মধ্যে যে জিনিসটা প্রথম সেটা আমরা দেখব। তো প্রথমেই আমাদের রয়েছে পৃথিবীর মধ্যে প্রথম ক্যাশলেস নেশন, অর্থাৎ যেখানে কোনো রকম কোনো ক্যাশ বা নগদ ইউজ করা হয় না, সেরকম একটা দেশ হলো কিন্তু সুইডেন। তো সুইডেন আমরা পেলাম পৃথিবীর মধ্যে প্রথম ক্যাশলেস দেশ। নেক্সট আমরা দেখব ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স মিউজিয়াম হ্যাজ বিন লঞ্চড ইন ছত্তিশগড়। তো ভারতবর্ষের প্রথম ডিজিটাল উপজাতি স্বাধীনতা সংগ্রামীদের জাদুঘর, সেটা কিন্তু লঞ্চ করা হয়েছে ছত্তিশগড়ে। ভারতবর্ষের প্রথম ডিফেন্স ইলেকট্রিক ভেহিকেল, ঠিক আছে, ইভি, নাম রয়েছে বীর। এই যে এই ইলেকট্রিক ভেহিকেল, এটাকে আনভিল বা এটাকে তৈরি করেছে কিন্তু আমরা পাবো প্রাভাইক ডায়নামিক্স প্রাইভেট লিমিটেড। নেক্সট আমরা দেখে নেব Maldives has implemented the world's first generational smoking ban law. তো বিশ্বের প্রথম প্রজন্মের যে ধূমপান নিষিদ্ধ আইন সেটাকে বাস্তবায়ন করেছে মালদ্বীপসের সরকার। পৃথিবীর লার্জেস্ট আর্কিওলজিক্যাল মিউজিয়াম যেটা রয়েছে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম GEM, সেটাকে ওপেন করা হয়েছে ইজিপ্টে। তো আমরা বুঝতেই পারছি ইজিপ্টের একটা গ্র্যান্ড যে মিউজিয়াম রয়েছে সেটাকে ইজিপ্টেই অবশ্যই এটাকে আনভিল করা হয়েছে, ওপেন করা হয়েছে, এবং এটা কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে বড় আর্কিওলজিক্যাল মিউজিয়াম, প্রত্নতাত্ত্বিক জাদুঘর। নেক্সট আমরা দেখব চায়না হ্যাজ ক্যারিড আউট দ্য ফার্স্ট এভার থোরিয়াম টু ইউরেনিয়াম ফুয়েল কনভার্সন। তো চায়না পৃথিবীর মধ্যে প্রথম দেশ হলো যেটা থোরিয়াম থেকে ইউরেনিয়াম জ্বালানি রূপান্তর করেছে। ভারতবর্ষের প্রথম ব্যাগলেস টি হলো আসামের উলা ট্রি। গোয়া হ্যাজ বিকাম দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া। গোয়া ভারতবর্ষের প্রথম রাজ্য হলো যেখানে 100% সাইবার জালিয়াতির প্রতিক্রিয়ার ব্যবস্থা করা হয়েছে। নেক্সট আমরা দেখব টানা চতুর্থবারের জন্য ভারতবর্ষের সবথেকে নিরাপদ শহর, সেফেস্ট সিটি হলো কিন্তু কলকাতা।
এরপর আমরা দেখব ফার্স্ট ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভ্যাল আমাদের রয়েছে, যেটা হচ্ছে মণিপুরে। নেক্সট আমরা দেখব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ SBI became the first government owned bank in India to surpass a total business volume of $100 billion. তো SBI ভারতবর্ষের প্রথম সরকারি ব্যাংক হলো যার কিন্তু যে টোটাল বিজনেস ভলিউম রয়েছে সেটা $100 বিলিয়ন ছাড়িয়ে গেল। নেক্সট আমরা দেখব ভারতের প্রথম কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি। এরপরে আমাদের রয়েছে পৃথিবীর মধ্যে প্রথম দেশ হলো ভারত, যেটা ডেভেলপ করেছে প্রথম হিউম্যানাইজড CAR-T থেরাপি ক্যান্সারের জন্য, এবং যার নাম রয়েছে কিন্তু NextCAR-19। এরপর আমরা দেখব ভারতবর্ষের প্রথম ফুললি লিটারেট স্টেট রয়েছে মিজোরাম। ভারতের প্রথম ফুললি ডিজিটালি লিটারেট স্টেট আমরা পাবো কেরালা। তো একটা রয়েছে পূর্ণ শিক্ষিত রাজ্য এবং আরেকটা রয়েছে সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্য। তো আমরা করলাম কেরালা। এরপর আমরা পাবো ভারতবর্ষের প্রথম AI পাওয়ার ট্রান্সলেটর ফর ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ। তো ট্রাইবাল ল্যাঙ্গুয়েজের প্রথম AI পাওয়ার্ড অনুবাদক হলো কিন্তু আদিবাণী। পৃথিবীর মধ্যে প্রথম ডিজিটাল ট্রাইবাল ইউনিভার্সিটি নাম রয়েছে আদি সংস্কৃতি, এবং এই ইউনিভার্সিটি কিন্তু ওপেন করা হয়েছে দিল্লিতে। এরপর আমরা দেখব ভারতবর্ষের প্রথম বস্তি মুক্ত শহর রয়েছে চণ্ডীগড়, এবং ভিক্ষুক মুক্ত শহর আমরা পাবো ইন্দোর। নেক্সট আমাদের রয়েছে ভারতবর্ষের প্রথম চিতা সাফারি কোনো জাতীয় উদ্যানে, এটা কিন্তু এই সাফারি কিন্তু ওপেন করা হয়েছে। এরপর আমরা দেখব গুজরাট ভারতবর্ষের প্রথম রাজ্য যেখানে উপজাতীয় সম্প্রদায়ের ওপর একটা লার্জ স্কেল জিনোম সিকোয়েন্সিং প্রজেক্ট কিন্তু লঞ্চ করা হয়েছে। এরপর আমাদের রয়েছে ভারতবর্ষের প্রথম ভার্টিক্যাল লিফট সি ব্রিজ, এটা রয়েছে তামিলনাড়ুর পাম্বান রেল ব্রিজ। এরপর আমরা দেখব ভারতবর্ষের দীর্ঘতম কেবেল স্থাপিত সেতু রয়েছে, কেবেল স্টেট ব্রিজ রয়েছে দীর্ঘতম, এটা আমরা পাবো গুজরাটের সুদর্শন সেতু। এবং দ্বিতীয় দীর্ঘতম আমরা পাবো সিগান্দুর সেতু, যেটা রয়েছে কর্ণাটকে। এবং প্রথম কেবেল স্টেট ব্রিজ বা সেতু রয়েছে কিন্তু আঞ্জিঘাট সেতু। নেক্সট আমরা দেখব বিশ্বের সর্বোচ্চ রেল আর্ক ব্রিজ, যেটা চেনাব রেল ব্রিজ, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা উদ্বোধন করেছেন 6ই জুন 2025 সালে। এরপর আমরা দেখব ভারতবর্ষের প্রথম মেক ইন ইন্ডিয়া গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট, সেটাকে সেট আপ করা হয়েছে কান্ডালা পোর্টে। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম, যেটাকে মহারাষ্ট্রে INS গুলদারের এটা কিন্তু ঘিরে তৈরি করা হবে। ভারতবর্ষের প্রথম কোস্টাল এবং ওয়াটার বার্ড সেন্সাস, এটা অর্গানাইজ করা হয়েছে জামনগরে। ভারতবর্ষের প্রথম ফুললি সোলার পাওয়ার্ড জু, এটা আমরা পাবো কর্ণাটকের বানারঘাটা বায়োলজিক্যাল জুতে। নেক্সট আমরা দেখব ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেশাল ইকোনমিক জোন, তো AI পাওয়ার্ড প্রথম সেজ আমরা পাবো কিন্তু ছত্তিশগড়ে, এটা তৈরি করা হবে। ভারতবর্ষের প্রথম টেম্পার্ড গ্লাস ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি, এটা কিন্তু রয়েছে নয়ডাতে। ভারতের প্রথম অ্যাকোয়াটেক পার্ক, এটা এস্টাবলিশ করা হয়েছে আসামে। এবং ভারতবর্ষের প্রথম স্টেট যেখানে কিন্তু মাইনিং ট্যুরিজম স্টার্ট করা হয়েছে, এটা আমরা পাবো ঝাড়খণ্ডে। নেক্সট আমরা দেখব ভারতবর্ষের প্রথম AI বেসড রোড সেফটি প্রজেক্টর, এটা লঞ্চ করা হয়েছে উত্তরপ্রদেশে। ভারতের প্রথম স্টেট যেটা কিন্তু মাদ্রাসা বোর্ডকে ডিসলভ করে দিল, ঠিক আছে, টু ইন্ট্রোডিউস এ মাইনরিটি এডুকেশন অ্যাক্ট, এটা অবশ্যই হলো উত্তরাখণ্ড। পৃথিবীর মধ্যে প্রথম 3D প্রিন্টেড ট্রেন স্টেশন আমরা পাবো জাপান। এশিয়াস লংগেস্ট ফ্রেইট ট্রেন রুদ্রাষ্ট্র, যেটা 4.5 কিলোমিটার যার লেন্থ রয়েছে। তো এশিয়ার মধ্যে দীর্ঘতম মালবাহী ট্রেন আমরা পেলাম রুদ্রাষ্ট্র। ভারতবর্ষের প্রথম ওয়ার্ল্ড পিস সেন্টার, এটাকে ইনগ্রেট করা হয়েছে গুরুগ্রামে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অফ আসাম হ্যাজ কন্ডাক্টেড ইন্ডিয়াস ফার্স্ট এভার গ্রাসল্যান্ড বার্ড সেন্সাস। তো কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে ভারতবর্ষের প্রথম তৃণভূমি পাখি গণনা, এটা কিন্তু হয়েছে।
নেক্সট আমরা দেখব ভারতবর্ষের প্রথম বাটারফ্লাই স্যাংচুয়ারি, এটাকে ইনগ্রেট করা হয়েছে কেরালাতে। ভারতের প্রথম পিএম মিত্র টেক্সটাইল পার্ক, এটা মধ্যপ্রদেশের ভাইনশোলাতে কিন্তু ওপেন করা হয়েছে। পৃথিবীর মধ্যে প্রথম সিলিকন মুক্ত কম্পিউটার তৈরি করবে ইউএসএ। সিকিমে ভারতের প্রথম ডিজিটাল নোমাড ভিলেজ বা যাযাবর গ্রাম খোলা হয়েছে। এরপর আমরা দেখব ভারতবর্ষের প্রথম ইন্ডিজিনিয়াস চিপ, যেটার নাম রয়েছে বিক্রম-32, ফার্স্ট ফিমেল ফাইটার পাইলট অফ ইন্ডিয়ান নেভি। তো ভারতবর্ষের নেভির প্রথম ফিমেল ফাইটার পাইলট রয়েছেন আস্থা পুনিয়া। ভারতের প্রথম এআই চালিত সোনা গলানোর এটিএম, যেটা কিন্তু হায়দ্রাবাদে উন্মোচিত হয়েছে। ভারতের প্রথম রাজ্য যেখানে প্রবীণ নাগরিক কমিশন তৈরি হয়েছে সেটা অবশ্যই কেরালা। এরপর আমরা দেখব ভারতবর্ষের প্রথম ব্যাম্বু বেসড বায়ো রিফাইনারি প্রজেক্ট, যেটা আসামের নুমালিগড়ে কিন্তু এই প্রজেক্টটা লঞ্চ করা হয়েছে। এবং প্রথম আফ্রিকান কান্ট্রি হলো পৃথিবীর মধ্যে, সেটা কিন্তু যেটা ইউপিআই ইমপ্লিমেন্ট করলো, এটা হচ্ছে নামিবিয়া। বিহার কিন্তু অ্যানাউন্স করেছে প্রথম ই ভোটিং, যেটা মোবাইল অ্যাপ দিয়ে ই ভোটিংয়ের যে সিস্টেম সেটাকে ইন্ট্রোডিউস করেছে বিহার। ভারতবর্ষের প্রথম ইন্টারস্টেট চিতা কনজারভেশন করিডর, যেটা এস্টাবলিশ করা হবে রাজস্থান এবং মধ্যপ্রদেশ, এই দুটো স্টেটের মধ্যে ইন্টারস্টেট রয়েছে। নেক্সট আমরা দেখব ভারতবর্ষের প্রথম ই ওয়েস্ট রিসাইক্লিং পার্ক, যেটাকে তৈরি করা হবে দিল্লিতে। ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ভ্যালি, যেটাকে লঞ্চ করা হবে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে 2026 জানুয়ারির মধ্যে। নেক্সট আমরা দেখব ইফকো সেট আপ ইটস ফার্স্ট ওভারসিজ ন্যানো ফার্টিলাইজার প্ল্যান্ট। এবং ব্রাজিলে আমরা দেখলাম ইফকো তাদের যে বিদেশি ন্যানো সার কারখানা সেটাকে স্থাপন করছে। নেক্সট আমরা দেখব ভারতবর্ষের লার্জেস্ট সোর্স অফ রেমিটেন্স রয়েছে ইউএসএ। আরালাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে কিন্তু কেরালার এটা প্রথম বাটারফ্লাই স্যাংচুয়ারি প্রজাপতি অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। ভারতের প্রথম ইন্টারন্যাশনাল জ্যাভলিন টুর্নামেন্ট, যার নাম রয়েছে নীরাজ চোপড়া ক্লাসিক। এরপর আমরা দেখব ফার্স্ট এডিসি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার প্রথম এডিসি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন যশস্বী সোলাঙ্কি। ভারতের প্রথম ট্রান্সজেন্ডার হসপিটাল, সেটা করা হয়েছে হায়দ্রাবাদে। হিমাচল প্রদেশ হ্যাজ বিকাম ইন্ডিয়াস ফার্স্ট স্টেট টু ইউজ ফেস আইডি ফর রেশন। তো রেশনের জন্য কিন্তু ফেস আইডি লাগবে যে স্টেটে, সেটা কিন্তু হিমাচল প্রদেশ। নেক্সট আমরা দেখে নিই ইন্ডিয়াস ফার্স্ট ডায়াবেটিস বায়োব্যাঙ্ক। তো ভারতবর্ষের প্রথম ডায়াবেটিস বায়োব্যাঙ্ক, যেটা চেন্নাইতে সেট আপ করেছে ICMR। ভারতবর্ষের প্রথম ISO সার্টিফাইড পুলিশ স্টেশন রয়েছে আর্থুনকাল পুলিশ স্টেশন, এবং কেরালার একটি পুলিশ স্টেশন আমরা পেলাম। পৃথিবীর মধ্যে প্রথম ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি, ঠিক আছে, এটা আমরা পাবো ইন্ডিয়াতে, এটা কিন্তু ওপেন করা হয়েছে। এরপর আমরা দেখব ভারতবর্ষের প্রথম জিনোম সিকোয়েন্সিং প্রজেক্ট, সেটাকে লঞ্চ করা হবে গুজরাটে। ভারতের প্রথম হিন্দি মিডিয়াম MBBS কলেজ, প্রথম হিন্দি মিডিয়াম কিন্তু MBBS কলেজ, যেটাকে স্টার্ট করা হবে জব্বলপুরে মধ্যপ্রদেশে। ভারতবর্ষের প্রথম স্টেট হলো যেখানে AI বেসড রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেমকে ইমপ্লিমেন্ট করা হবে, সেটা আমরা পেলাম মধ্যপ্রদেশ। এবং ভারতবর্ষের প্রথম AI পাওয়ার্ড অঙ্গনারী, এটাকে লঞ্চ করা হয়েছে মহারাষ্ট্রে। তো প্রচুর প্রশ্ন কিন্তু আমরা AI রিলেটেড পাচ্ছি, তো ভালো করে এগুলো মনে রাখতে হবে। তো অঙ্গনারী আমরা দেখলাম। নেক্সট আমাদের রয়েছে প্রথম AI সিটি। তো পরপর কিন্তু 3টি প্রশ্ন আমরা AI থেকে পেলাম। তো প্রথম AI সিটি আমরা পাবো ভারতবর্ষের লখনৌ। ভারতবর্ষের লার্জেস্ট গ্রিন হাইড্রোজেন প্লান্ট, যেটাকে সেট আপ করা হবে হরিয়ানাতে। ভারতবর্ষের ফার্স্ট ওয়াইল্ড লাইফ বায়ো ব্যাঙ্ক, এটাকে ওপেন করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং জুতে। ভারতের প্রথম ইন্ডিজিনিয়াস ম্যালেরিয়া ভ্যাকসিন, যার নাম দেওয়া হয়েছে ফেলসিভ্যাক্স। তামিলনাড়ুর কন্যাকুমারীতে সমুদ্রের উপর ভারতের প্রথম কাচের সেতু কিন্তু উদ্বোধন করা হয়েছে কন্যাকুমারীতে। নেক্সট আমরা দেখব পৃথিবীর মধ্যে প্রথম দেশ হলো কিন্তু ভারতবর্ষ, ঠিক আছে, যেখানে কিন্তু জিনোম এডিটেড ধানের জাতি উদ্ভাবন করা হয়েছে। কানহা বাঘ যে সংরক্ষণাগার রয়েছে, টাইগার রিজার্ভ রয়েছে, সেটা কিন্তু বাঘদের যে হ্যাবিটেট বা আবাসস্থল, সেটা সব থেকে বেশি পরিমাণে বাঘ কিন্তু এখানে রয়েছে কানহা টাইগার রিজার্ভে। নেক্সট আমরা দেখব ফার্স্ট ইন্ডিয়ান স্টেট
হরিয়ানা কিন্তু ভারতবর্ষের প্রথম রাজ্য হলো যেখানে দলিত সাব কোটা এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এরপর আমরা দেখব ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে প্রথম দেশ হলো মেক্সিকো, যে দেশ কিন্তু ভোটারদের অ্যালাউ করেছে তারা জাজকে কিন্তু ইলেক্ট করতে পারবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব ইন্ডিয়াস ফার্স্ট হোয়াইট টাইগার ব্রিডিং সেন্টার, যেটাকে সেট আপ করা হবে মধ্যপ্রদেশের মুকুন্দপুরে। ভারতবর্ষের প্রথম সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি, এটাকে তৈরি করা হবে গুজরাটে। পৃথিবীর মধ্যে লার্জেস্ট রিনিউয়েবল এনার্জি পার্ক, এটাকে সেট আপ করা হবে গুজরাটে। এরপর আমরা দেখব ভারতবর্ষের প্রথম সোলার বর্ডার ভিলেজ রয়েছে গুজরাটের মাসালি ভিলেজ, এবং প্রথম লেখক গাঁও বা রাইটার ভিলেজ আমরা কিন্তু পাবো উত্তরাখণ্ডের থানো ভিলেজ। তো উত্তরাখণ্ডের থানো ভিলেজ আমরা পেলাম প্রথম লেখক গ্রাম। নেক্সট আমরা দেখব WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার ভেরিফিকেশন ফর এলিমিনেটিং লেপ্রসি, অর্থাৎ কুষ্ঠরোগ নির্মূলের জন্য WHO প্রথম যে দেশকে ভেরিফাই করলো সেটা হচ্ছে জর্ডান। ভারতবর্ষের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল, এটা লাদাখের লেতে এই ফেস্টিভ্যাল হচ্ছে। নেক্সট আমরা দেখব ভারতবর্ষের প্রথম সেন্টার অফ এক্সিলেন্স ফর হর্নবিল কনজারভেশন উইল বি ডেভেলপড ইন তামিলনাড়ু। ইয়াংগেস্ট ইন্ডিয়ান টু কনকার দ্য হাইয়েস্ট পিক অফ ইচ অফ দ্য 7 কন্টিনেন্ট। তো আমাদের যে 7টি মহাদেশ রয়েছে সেই 7টি মহাদেশের যে 7টি হাইয়েস্ট পিক রয়েছে সেই পিকগুলো জয় করা সবথেকে ছোট ভারতীয় হলেন কিন্তু বিশ্বনাথ কার্তিকেয়ন, মাত্র 16 বছর বয়সী একজন বালক তিনি। সে কিন্তু এই যে অ্যাচিভমেন্ট সেটা কিন্তু করেছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব আমাদের পরের টপিক রয়েছে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। তো প্রথমেই আমরা অবশ্যই দেখব যে ICC ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025, এটা আর কারো জানতে বাকি নেই। চ্যাম্পিয়ন অবশ্যই ভারত, এবং হোস্ট কান্ট্রিও ছিল কিন্তু ভারত এবং শ্রীলঙ্কা। রানার্স আপ হয়েছে দক্ষিণ আফ্রিকা, এবং সবথেকে বেশি রান করেছে কিন্তু উলভার্ড, এবং সবথেকে বেশি উইকেট নিয়েছে কিন্তু আমাদের ভারতীয় বোলার দীপ্তি শর্মা। নেক্সট আমরা দেখব 3 ফরম্যাটে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হলেন স্মৃতি মান্ধানা। 2025 সালের আন্তর্জাতিক পোলো কাপ, ইন্টারন্যাশনাল পোলো কাপ বিজেতা রয়েছে অবশ্যই ভারত। ফিডে দাবা বিশ্বকাপ, ঠিক আছে, ফিডে যে ওয়ার্ল্ড চেস যে চ্যাম্পিয়নশিপ ছিল সেটাকে কিন্তু নাম চেঞ্জ করা হয়েছে, সেই ট্রফির নাম চেঞ্জ করে রাখা হয়েছে বিশ্বনাথ আনন্দ, যিনি অবশ্যই ভারতবর্ষের একজন চেস প্লেয়ার রয়েছেন, এবং তিনি প্রথম ভারতীয় যাকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়। তো তাকে কিন্তু তার নামে কিন্তু এই ট্রফির নাম করা হয়েছে। এরপর আমরা দেখব তরুণ ভারতীয় শুটার, ঠিক আছে, সম্রাট রানা, নামটা মনে রাখবে, সম্রাট রানা, তিনি একজন ভারতীয় শুটার। তো কায়রোতে যে ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপ হচ্ছিল, তো সেখানে তিনি পুরুষদের যে 10 মিটার এয়ার পিস্তল সেখানে কিন্তু গোল্ড মেডেল জিতে ইতিহাস গড়লেন। এরপর আমরা দেখব 2026 সালের FIH হকি বিশ্বকাপ বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে কিন্তু আয়োজিত হবে, অর্থাৎ হোস্ট কান্ট্রি আমরা পেলাম। FICCI দিল্লিতে 15তম গ্লোবাল স্পোর্টস সামিট, যেটা FICCI টার্ফ 2025 সেটাকে আয়োজন করছে। পুরুষদের ব্যালন ডিওর পুরস্কার 2025 সালের হয়েছেন কিন্তু ওসমানে দেমবেলে, এবং পরপর 3 বছর ধরে আইটানা বনমাটি তিনি কিন্তু মহিলাদের ব্যালন ডিওর পুরস্কার জিতছেন, এবং এই বছরও তিনি জিতেছেন। এরপর ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, তো প্রথমবারের জন্য দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হলো। 38তম ন্যাশনাল গেমস, জাতীয় খেলার আয়োজক রাজ্য ছিল উত্তরাখণ্ড, এবং 2027 সালে 39তম ন্যাশনাল গেমস হবে, এবং এটা মেঘালয় রাজ্যে অনুষ্ঠিত হবে। খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2025 সালে, এটা লাদাখ এবং গুলমার্গে হচ্ছে। ভারতের প্রথম খেলো ইন্ডিয়া জল ক্রীড়া উৎসব, এটা হবে ডাল লেকে। 12তম পুরুষ হকি এশিয়া কাপ 2025 সালের বিজেতা রয়েছে ভারত। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, যেটা ভারতবর্ষে খেলার ক্ষেত্রে হাইয়েস্ট পুরস্কার, এর আগে আমরা দেখলাম বিশ্বনাথ আনন্দ এটার এই পুরস্কারের প্রথম অ্যাওয়ার্ডই ছিল, এবং এই বছর 2025 সালে 4 জন খেলোয়াড়কে দেওয়া হয়েছে এই পুরস্কার।
তো প্রথমেই আমরা দেখব 2024 সালের সেরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন ডি গুকেশ। তো এই ডি গুকেশকে দেওয়া হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। মনু ভাকের, যিনি প্যারিস অলিম্পিকে ডাবল মেডেল জেতেন, তাকেও দেওয়া হয়েছে। হরমনপ্রীত সিং, ভারতবর্ষের হকি যে দল রয়েছে পুরুষ হকি দল, তার ক্যাপ্টেন রয়েছেন হরমনপ্রীত সিং। এবং প্রবীণ কুমার, যিনি কিন্তু প্যারা অ্যাথলেটিক্স রয়েছেন এবং প্যারিস অলিম্পিকে তিনি স্বর্ণ পদক জিতেছিলেন। নেক্সট আমরা দেখব ডায়মন্ড লিগ 2025। প্রথম পজিশনে কিন্তু রয়েছেন জুলিয়ান ওয়েবার এবং দ্বিতীয় হয়েছেন নীরাজ চোপড়া। রাগবি প্রিমিয়ার লিগ 2025 সালের প্রথম সংস্করণ হলো ফার্স্ট এডিশন এবং বিজয়ী কিন্তু হয়েছে চেন্নাই বুলস। 2025 সালে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন BWF ওয়ার্ল্ড ট্যুর টাইটেল জয়ী প্রথম ভারতীয় হলেন আয়ুষ শেট্টি। নেক্সট আমাদের রয়েছে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এর আয়োজক দেশ হয়েছে নয়াদিল্লি। র্যাঙ্ক 1-এ রয়েছে ব্রাজিল এবং ভারত 10th পজিশন হোল্ড করছে। ফিডে ওমেন্স চেস ওয়ার্ল্ড কাপ 2025-এর উইনার রয়েছেন দিব্যা দেশমুখ। ইংল্যান্ডের মাটিতে টেস্ট ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় এবং এশিয়ান হলেন শুভমান গিল। IPL 2025 সালের উইনার অবশ্যই রয়েছে RCB। 18 বছর পর কিন্তু প্রথম এই বিজয়ী হলো IPL-এ। নেক্সট আমরা দেখব মহিলা প্রিমিয়ার লিগ 2025 সালের বিজয়ী রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় ক্রীড়া নীতি অর্থাৎ ন্যাশনাল স্পোর্টস পলিসি 2025 খেলো ভারত নীতি, যার নাম দেওয়া হয়েছে, সেটাকে অ্যাপ্রুভ করেছে। 2025 সালের কাবাডি বিশ্বকাপ, এটা বিজয়ী রয়েছে ভারত। এবং সুলতান অফ জোহর কাপ 2025 সালের বিজয়ী কিন্তু আমরা পেলাম অস্ট্রেলিয়া। এরপর আমরা দেখব মোনাকো গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 2 রেস জয়ী প্রথম ভারতীয় হলেন জেহান দারোওয়ালা। IPL-এ 300টি 6 মারা প্রথম ভারতীয় ব্যাটসম্যান হলেন রোহিত শর্মা। 2025 সালের ইউফা নেশন লিগ, এখানে হোস্ট কান্ট্রি ছিল জার্মানি এবং চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। রঞ্জি ট্রফির উইনার রয়েছে বিদর্ভ। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ বিজয়ী হয়েছে ভারত। এরপর আমরা দেখব 9th এডিশন অফ ICC চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটার চ্যাম্পিয়ন কিন্তু অবশ্যই আমাদের ইন্ডিয়া এবং রানার্স আপ নিউজিল্যান্ড। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের নাম চেঞ্জ করা হয়েছে, রাখা হয়েছে টেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফি। ভারতবর্ষের প্রথম ব্লাইন্ড মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপ আয়োজক দেশ অর্থাৎ হোস্ট কান্ট্রি ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। MS ধোনি, তাকে কিন্তু ইনক্লুড করা হয়েছে ICC হল অফ দ্য ফ্রেমে। নেক্সট আমরা দেখব বর্ষসেরা স্পোর্টস স্টার। তো পুরুষ ক্যাটাগরিতে হকি থেকে PR শ্রীজেশ এবং শুটিং থেকে মনু ভাকের। মহিলা ক্যাটাগরিতে বর্ষসেরা ক্রীড়াবিদ পুরুষ ক্যাটাগরিতে জিতেছেন কিন্তু স্বপ্নিল কুশালে, শুটিং থেকে একজন শুটার। এবং মহিলা ক্যাটাগরিতে মনু ভাকের, তিনি কিন্তু এই বর্ষসেরা যে ক্রীড়াবিদ অর্থাৎ স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার হয়েছেন মনু ভাকের। এবং স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার বললে অবশ্যই আমরা পাবো স্বপ্নিল কুশালে। এবার আমরা দেখে নেব আমাদের যে 4টি গ্র্যান্ড স্ল্যাম হয়, সেই গ্র্যান্ড স্ল্যামে মেল সিঙ্গলস এবং ওমেন সিঙ্গলস ক্যাটাগরিতে কে কে বিজয়ী হয়েছেন। তো প্রথমে আমাদের হয় অস্ট্রেলিয়ান ওপেন। অস্ট্রেলিয়ান ওপেনে জনিক সিনার, তিনি কিন্তু মেলস সিঙ্গলস ক্যাটাগরিতে জিতেছেন। ম্যাডিসন কিস। ফ্রেঞ্চ ওপেনে কার্লোস অ্যালকারাজ এবং কোকো গফ। আবার আমরা উইম্বলেডন ওপেনে পাবো কিন্তু জনিক সিনার, তিনি জিতেছেন। এবং ইগা সুয়েটেক, তিনি ওমেন সিঙ্গলসে জিতেছেন। এবং US ওপেন, যেটা সবার লাস্টে হয়, এবং এই US ওপেনে কিন্তু জিতেছেন আবার কার্লোস অ্যালকারাজ। তো দুটো নাম 4 বার তারা জিতেছে। নেক্সট আমরা দেখব আরিনা সাবালেঙ্কা, তিনি ওমেন্স সিঙ্গল ক্যাটাগরিতে US ওপেনের বিজেতা হয়েছেন। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ 2024 বিজয়ী রয়েছে গুকেশ ডি এবং তিনি কিন্তু ইয়াংগেস্ট সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন। এরপর আমরা দেখব IPL-এ দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করা খেলোয়াড় হলেন বৈভব সূর্যবংশী। মাত্র 35 বলে কিন্তু তিনি সেঞ্চুরি করেছেন এবং সেকেন্ড ফাস্টেস্ট তিনি হলেন। এবং ফাস্টেস্ট আমরা অবশ্যই জানি ক্রিস গেল, মাত্র 30 বলে তিনি IPL-এ কিন্তু সেঞ্চুরি করেছেন। এরপর আমরা দেখব জিমন্যাস্টিক্সের সঙ্গে যুক্ত
দীপা কর্মকার তিনি কিন্তু অবসর গ্রহণ করলেন। তো দীপা কর্মকারের থেকে প্রশ্ন আমরা এর আগে প্রিভিয়াস ইয়ারে অনেক দেখেছি, তাই জন্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে তিনি একজন জিমন্যাস্ট ছিলেন। 2025 সালের খোখো বিশ্বকাপ বিজয়ী হলো ভারত এবং হোস্ট কান্ট্রিও ভারতই ছিল। 2034 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ হবে সৌদি আরবে, 2026 সালে হবে কানাডা, মেক্সিকো এবং ইউএসএ, আর 2030 সালে হোস্ট করবে ফিফা ওয়ার্ল্ড কাপ পর্তুগাল, স্পেন এবং মরক্কো। 2024 এবং 25 সালের যে সন্তোষ ট্রফি তার বিজয়ী দল রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ এবং রানার্স আপ হয়েছে কিন্তু কেরালা। এরপর আমরা দেখব ফিডে মহিলা বিশ্বকাপ 2025 বিজয়ী রয়েছে দিব্যা দেশমুখ। নেক্সট টপিকে আমরা চলে যাব সামিট এবং কনফারেন্স। সামিট এবং কনফারেন্সের মধ্যে প্রথমেই আমরা দেখব 2026 সালের G20 যে শীর্ষ সম্মেলন তার আয়োজক দেশ অর্থাৎ হোস্ট কান্ট্রি আমরা পেলাম ইউএসএ। COP 30 এটা ব্রাজিলে অনুষ্ঠিত হবে এবং COP 31 এটা তুর্কিতে অনুষ্ঠিত হবে। SCO 2026 সালের আয়োজক দেশ রয়েছে পাকিস্তান এবং 2025 সালে হোস্ট কান্ট্রি ছিল চায়না। নেক্সট রয়েছে অ্যাপেক সামিট, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন 2025 সালে, এটা সাউথ কোরিয়ায় কিন্তু এটা অনুষ্ঠিত হবে গ্যাংজুতে। নেক্সট আমাদের রয়েছে সেকেন্ড WHO ট্র্যাডিশনাল মেডিসিন গ্লোবাল সামিট, এটা নিউ দিল্লিতে অনুষ্ঠিত হবে। 2025 সালের ব্রিক্সের আয়োজক দেশ ছিল ব্রাজিল এবং 2024 সালে ভারত এটাকে হোস্ট করবে। G20 2025 সালের আয়োজক দেশ আমরা পেলাম দক্ষিণ আফ্রিকা এবং 2026 আমরা প্রথমেই দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র। বিমস্টেক শীর্ষ সম্মেলন 2025 সালে হবে ব্যাংকক। গ্লোবাল টেকনোলজি সামিট 2025 সালের আয়োজক দেশ রয়েছে ভারতবর্ষ। SCO শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হলো চায়না এবং 26তম অবশ্যই হবে পাকিস্তানে। AI ইম্প্যাক্ট সামিট 2025 সালে প্যারিসে হচ্ছে এবং 2026 সালে হবে ইন্ডিয়াতে। তো অনেকগুলো ইম্পর্ট্যান্ট সামিট কিন্তু 2026 সালে আমাদের ভারতে হতে চলেছে। নেক্সট আমরা দেখব ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স COP 33, এটাও ভারতবর্ষে কিন্তু হবে 2028 সালে। নেক্সট আমরা দেখব 51st অ্যানুয়াল G7 সামিট, এটার হোস্ট কান্ট্রি রয়েছে কানাডা। ওয়েবস বা বিশ্ব অডিও ভিজুয়াল বিনোদন শীর্ষ সম্মেলন, এটা 2025 সালে মুম্বাইয়ে কিন্তু উদ্বোধন করেছেন প্রাইম মিনিস্টার। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট, এটার আয়োজক দেশ রয়েছে UAE, দুবাই এটাকে হোস্ট করবে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2025, যেটা 9th এডিশন হলো নয়াদিল্লিতে। AI অ্যাকশন সামিট, এটার আয়োজক দেশ রয়েছে ফ্রান্স। নেক্সট আমরা দেখব বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন, অর্থাৎ আমরা পাবো যে আমাদের অর্থাৎ ওয়ার্ল্ড যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে সম্মেলন রয়েছে বা কনফারেন্স রয়েছে সেটা 2025 সালে কিন্তু নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে এবং 2070 সালের মধ্যে ভারতবর্ষের লক্ষ্য রয়েছে জিরো কার্বন এমিশন দেশ হওয়ার। কেনিয়ার নাইরোবিতে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল আমরা পাবো রিলিজিয়াস ফ্রিডম যে কনফারেন্স সেটা হবে কেনিয়ার নাইরোবিতে। নাটো শীর্ষ সম্মেলন 2025 সালে নেদারল্যান্ডে অনুষ্ঠিত হবে এবং 2026 সালে অনুষ্ঠিত হবে তুরস্কে। ইন্ডিয়া হোস্টেড দ্য গ্লোবাল কনফারেন্স অফ দ্য ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স ফর দ্য ফার্স্ট টাইম। তো ভারত প্রথমবারের জন্য আন্তর্জাতিক সমবায় জোটের যে বিশ্বব্যাপী সম্মেলন সেটাকে আয়োজন করেছে। এরপর আমরা দেখব অবিচুয়ারি অর্থাৎ বিভিন্ন মৃত্যু সংবাদ। তো এর মধ্যে প্রথমেই আমাদের রয়েছে মাত্র 52 বছর বয়সে বিখ্যাত গায়ক জুবিন গার্গ, তিনি সিঙ্গাপুরে মারা গেছেন, তোমরা প্রত্যেকেই জানো। তো গুগল ম্যাপে সিঙ্গাপুর সরকার তিনি যে দ্বীপে মারা গেছেন, মৃত্যু হয়েছিল, সেই দ্বীপের নাম কিন্তু পরিবর্তন করে জুবিন গার্গ দ্বীপ রেখেছেন। নেক্সট আমরা দেখব ডিএনএ কাঠামোর সহ আবিষ্কারক, তোমরা প্রত্যেকেই জানো ডিএনএর যে ডাবল হেলিক্স যে স্ট্রাকচার সেটা ডিসকভার করেছিলেন জেমস ডি ওয়াটসন, তিনি মারা গেছেন। এরপর আমরা দেখব নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন লা গণেশা, তিনিও মারা গেছেন। ডক্টর কে কস্তুরীরঙ্গন 84 বছর বয়সে মারা গেছেন, তিনি ইসরোর একজন চেয়ারম্যান ছিলেন।
পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত কত্থক নৃত্যশিল্পী কুমুদিনী লাখিয়া তিনিও সম্প্রতি মারা গেছেন। এরপর আমরা দেখব 9 অক্টোবর 2024 সালে আগের বছর বিজনেস টাইকুন রতন টাটা তিনি মারা গেছেন 86 বছর বয়সে, এবং তিনি যে ইম্পর্টেন্ট পুরস্কারগুলো পেয়েছিলেন তার মধ্যে অবশ্যই রয়েছে পদ্মবিভূষণ, আমাদের সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড রয়েছে ভারতবর্ষের, 2008 সালে তাকে দেওয়া হয়েছে, এবং পদ্মভূষণ তিনি পেয়েছিলেন 2000 সালে। এছাড়াও আসাম বৈভব 2021 সালে আসামের হাইয়েস্ট অ্যাওয়ার্ড, এবং মহারাষ্ট্রের উদ্যোগ রত্ন অ্যাওয়ার্ড তিনি 2023 সালে পান। এরপর আমরা দেখব লতিকা কাঠ, তিনি সম্প্রতি মারা গেছেন, যিনি একজন ভাস্কর্য শিল্পী ছিলেন অর্থাৎ স্কাল্পচার ছিলেন। ওডিসি নৃত্যের জনক বলা হয় মায়াধর রাউত, তিনি মারা গেছেন 2025 সালে, এবং ভারতীয় বিজ্ঞাপন অর্থাৎ অ্যাডভার্টাইজিংয়ের জনক বলা হয় পীযূষ পাণ্ডেকে, তিনিও কিন্তু 70 বছর বয়সে মারা গেছেন। তো অবিচুয়ারি অর্থাৎ যে ইম্পর্টেন্ট মানুষগুলো যাদের অনেক কন্ট্রিবিউশন ছিল আমাদের দেশের ক্ষেত্রে, তো তারা তাদের মৃত্যু হয়েছে এবং তারা কোন ক্ষেত্রে মানে ফেমাস সেগুলো আমরা একটু দেখে নিলাম। নেক্সট আমরা চলে যাব, পরের টপিক আমাদের রয়েছে রিপোর্ট এবং ইন্ডেক্স। তো প্রথমেই আমরা পাবো রুল অফ ল ইন্ডেক্স 2025 সালে পাবলিশ করেছে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট। শীর্ষ দেশ রয়েছে ডেনমার্ক, লাস্ট পজিশনে রয়েছে ভেনেজুয়েলা, এবং রুল অফ ল ইন্ডেক্সে ভারতের স্থান রয়েছে 86তম। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 123টি দেশের মধ্যে ভারতের অবস্থান রয়েছে 102তম। গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স, হুরুনের গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স, এখানে ভারতের স্থান রয়েছে 3rd। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, শীর্ষ দেশ আইসল্যান্ড, ভারতের স্থান 131। টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, প্রথম স্থান রয়েছে অবশ্যই কিন্তু ফার্স্ট পজিশন পেয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, এবং ভারতীয় যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তার মধ্যে প্রথম হয়েছে কিন্তু IISc বেঙ্গালুরু। 2025 সালের গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স, ভারত 15তম স্থানে রয়েছে। গ্লোবাল পিস ইন্ডেক্স, এই তালিকায় শীর্ষ দেশ রয়েছে আইসল্যান্ড, এবং ভারতবর্ষের স্থান রয়েছে 115। পিস ইন্ডেক্সের পরে আমরা দেখব হ্যাপিনেস ইন্ডেক্স। হ্যাপিনেস ইন্ডেক্সে সুখী দেশ রয়েছে সবথেকে বেশি ফিনল্যান্ড, এবং ভারতের অবস্থান 118। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে শীর্ষ দেশ রয়েছে নরওয়ে, ভারতের স্থান 151। এবং হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025, ভারতবর্ষের অবস্থান রয়েছে 130তম, এবং টপ কান্ট্রি কিন্তু অবশ্যই রয়েছে আইসল্যান্ড। এরপর আমরা দেখব ফ্রি স্পিচ ইন্ডেক্স 2025 সালে ভারতবর্ষের অবস্থান 24তম, এবং কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স, এক্ষেত্রে ভারতের স্থান রয়েছে 25th। এরপর আমরা দেখব পরের ইন্ডেক্স আমাদের রয়েছে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025 সালে ভারতবর্ষের স্থান রয়েছে 10ম। গ্লোবাল AICT ইন্ডেক্স 2025 সালে এই যে শীর্ষ স্থানে রয়েছে বিশ্বব্যাপী, শীর্ষস্থানে দখল করেছে সিঙ্গাপুর, এবং ভারতবর্ষে কিন্তু বেঙ্গালুরু কিন্তু এই AICT ইন্ডেক্সে টপ করেছে। এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025 সালে রিলিজ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, টপ কান্ট্রি রয়েছে সুইডেন, ভারতের অবস্থান 71তম। ভারতবর্ষের সবথেকে দূষিত শহর রয়েছে বার্নিহাট। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, শীর্ষ দেশ রয়েছে সুইজারল্যান্ড, ভারতের অবস্থান 39তম। গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্স, এখানে কিন্তু সবথেকে বসবাসযোগ্য শহর রয়েছে কোপেনহাগেন। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2024 সালে রিলিজ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ভারতের অবস্থান রয়েছে 96তম। শীর্ষ দেশ আমরা পাবো ডেনমার্ক। ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2025 সালে FDI গ্রহণের ক্ষেত্রে ভারতের অবস্থান রয়েছে 15তম। ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ইন্ডেক্সে শীর্ষ দেশ রয়েছে ফিনল্যান্ড, ভারতের অবস্থান কিন্তু আমরা পাবো 99তম। গ্লোবাল এজিং ইন্ডেক্স 2024 সালে ভারতবর্ষের র্যাঙ্ক রয়েছে কিন্তু 123তম। এবারে আমরা চলে যাব আমাদের নেক্সট টপিক স্কিম। তো স্কিমের মধ্যে প্রথমেই আমরা পাবো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো, এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে 2030 সালের মধ্যে কিন্তু মঙ্গলযান 2 এটা এই যে মিশন এটাকে কিন্তু লঞ্চ করবে ভারতবর্ষ। নেক্সট আমরা দেখব মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা,
এই স্কিমটি কিন্তু বিহার সরকার চালু করেছে এবং এই স্কিমের আন্ডারে 75 লক্ষ মহিলার অ্যাকাউন্টে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা করে কিন্তু জমা হবে, 10,000 টাকা করে জমা হবে। নেক্সট আমরা দেখব ভারত জুড়ে 100টি ITI রূপান্তরের জন্য প্রধানমন্ত্রী সেতু প্রকল্প চালু করেছেন এবং সেতুর ফুল ফর্ম রয়েছে স্কিলড অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রান্সফরমেশন থ্রু আনস্কিলড, ITI হবে এখানে। নেক্সট আমরা দেখে নেব, তো নেক্সট আমাদের রয়েছে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক কর্তৃক প্রধানমন্ত্রী বিকশিত ভারত যে রোজগার যোজনা রয়েছে সেটা 2025 সালে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, যার ফলে 2 বছরে কিন্তু 3.5 কোটিরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পশ্চিমবঙ্গ নতুন একটা স্কিম লঞ্চ করেছে শ্রমশ্রী প্রকল্প। নিশার এটা নাসা এবং ইসরোর একটি জয়েন্ট প্রকল্প, যেটা 2025 সালের 30শে জুলাই লঞ্চ করা হয়েছিল। পশ্চিমবঙ্গের আমাদের পাড়া আমাদের প্যারা না, এটা পাড়া আমাদের পাড়া আমাদের সলিউশন, এই স্কিমটি লঞ্চ করা হয়েছে। নেক্সট আমরা দেখব পারি স্কিম, যেটা পাবলিক আর্ট রিলেটেড। এই প্রকল্পটি কিন্তু সংস্কৃতি মন্ত্রক এবং জাতির যে সাংস্কৃতিক পরিচয় প্রতিফলনের জন্য এমন একটা আমরা স্কিম দেখলাম চালু করেছে আমাদের কালচারাল মিনিস্ট্রি। নেক্সট আমাদের রয়েছে উচ্চশিক্ষার জন্য শিক্ষা ঋণ প্রদানের জন্য লোন দেওয়ার জন্য, এডুকেশন লোন দেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বিদ্যা লক্ষ্মী এই প্রকল্পটি অনুমোদন করেছে। এরপর আমরা দেখে নেব মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট শ্রেষ্ঠ নামের এই স্কিমটি চালু করেছে এবং শ্রেষ্ঠের ফুল ফর্ম রয়েছে কিন্তু স্কিম ফর রেসিডেন্সিয়াল এডুকেশন ফর স্টুডেন্টস ইন হায়ার স্কুল ইন টার্গেটেড এরিয়া। নেক্সট আমরা দেখব সর্বানন্দ সোনোয়াল, তিনি লঞ্চ করেছেন ওয়ান নেশন ওয়ান পোর্ট এবং জলবাহক এই দুটো স্কিম। আমাদের এডুকেশন মিনিস্ট্রি এবং ইউজিসি এই দুটো মিলে কোলাবোরেটিভ ওয়েতে কিন্তু চালু করেছে অস্মিতা প্রজেক্ট। অস্মিতার ফুল ফর্ম রয়েছে অগমেন্টিং স্টাডি ম্যাটেরিয়াল ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ থ্রু ট্রান্সলেশন অ্যান্ড একাডেমিক রাইটিং। নেক্সট আমরা দেখব তথ্য এবং সম্প্রচার মন্ত্রক ওয়েভএক্স উদ্যোগ চালু করেছে। ভিস্তার এই যে স্কিম এটাকে চালু করেছে IIT মাদ্রাস এবং কৃষি মন্ত্রণালয়, এবং নকশা স্কিম লঞ্চ করেছে কিন্তু ভূমি এবং সম্পদ বিভাগ, যার ফুল ফর্ম রয়েছে ন্যাশনাল জিওস্পেশিয়াল নলেজ বেসড ল্যান্ড সার্ভে অফ আরবান হ্যাবিটেশন। তো এই আমাদের হয়ে গেল স্কিম। এবার আমরা দেখব পরের টপিক আমাদের রয়েছে বুকস অ্যান্ড অথর্স। এর মধ্যে প্রথমেই আমরা পাবো কৈলাস সত্যার্থী। 2014 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। তো তার অটোবায়োগ্রাফি তিনি কিন্তু তার জীবনী লিখেছেন এবং তার নাম দিয়েছেন দিয়া সালাই। সোনিয়া অ্যান্ড সানি কিরণ দেশাইয়ের লেখা বই। মাদার ম্যারি কামস টু মি এই বইটি লিখেছেন অরুন্ধতী রায়। অনুপম খের তার লেখা একটা বই আমরা পাবো বাট নো লেস। এরপর আমরা দেখব দ্য কনসায়েন্স নেটওয়ার্ক, এই বইটি লিখেছেন সুগত শ্রীনিবাসা রাজু। ও কৈলাস সত্যার্থীর অটোবায়োগ্রাফি আমরা দেখলাম দিয়া সলাই। শিখর ধাওয়ানের অটোবায়োগ্রাফি রয়েছে দ্য ওয়ান, ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তার জার্নি ডেসক্রাইব করা রয়েছে এমার্জেন্সি ডায়েরিতে। এবং হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স এই বইটি লিখেছেন কিন্তু DY চন্দ্রচূড়, আমাদের প্রাক্তন প্রধান বিচারপতি। নেক্সট আমরা দেখব উইন দ্য ব্যাটেল অফ ইয়োর মাইন্ড, বইটি লিখেছেন রীতা রামামূর্তি গুপ্তা। ছাউং এই বইটি লিখেছেন অভিজিৎ ব্যানার্জি। তো অভিজিৎ ব্যানার্জি কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন এটা তোমাদের হোমওয়ার্ক, অবশ্যই কমেন্টে জানাবে। এরপর আমরা দেখব ব্রিং ইট অন, এটা দীপা মালিকের লেখা বই। অথর অফ আই এম এই বইটি লিখেছেন গোপীচাঁদ হিন্দুজা এবং রিলিজ করেছিলেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া জগদেব ধনকর। নেক্সট আমরা দেখব স্পিকিং উইথ নেচার, এই বইটি লিখেছেন রামচন্দ্র গুহ। দ্য নিউ আইকন সাভারকার অ্যান্ড দ্য ফ্যাক্ট এই বইটি লিখেছেন অরুণ শৌরি। এবং হোয়াই ভারত ম্যাটার্স বইটি আমরা দেখব যে লিখেছেন কিন্তু S জয়শঙ্কর, ভারতবর্ষের এক্সটার্নাল মিনিস্টার।
এরপর আমরা দেখে নেব 2025 সালের যে মিলিটারি এক্সারসাইজগুলো রয়েছে। তো মিলিটারি এক্সারসাইজের মধ্যে প্রথমেই আমরা দেখব এক্সারসাইজ মৈত্রী, এটা ভারত এবং থাইল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। নোমাডিক এলিফ্যান্ট, এটা ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে, মঙ্গোলিয়ার সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গোসাগর, ভারত এবং বাংলাদেশ। অস্ট্রা-হিন্দ মহড়া, ভারত এবং অস্ট্রেলিয়া। ভারত এবং জাপানের মধ্যে রয়েছে যা মাতা। এরপর আমরা দেখব ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে উলান বাটারের খাপ কোয়েস্ট, এই সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সি ড্রাগন এক্সারসাইজ হয়েছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। তো ভারত এবং আমেরিকার মধ্যে পরপর আমরা দেখব অনেকগুলো এক্সারসাইজ। তো প্রথমে দেখলাম সি ড্রাগন, নেক্সট টাইগার ট্রায়াম্ফ, এরপর রয়েছে টাইগার ক্ল মহড়া এবং বজ্র প্রহার। তো চারটি পরপর আমরা দেখলাম এক্সারসাইজ, যেটা কিন্তু ভারত এবং আমেরিকার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে রয়েছে সিমবেক্স। বোল্ড কুরুক্ষেত্র আমরা পাবো ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে। তো ভারত সিঙ্গাপুর আমরা দুটো দেখলাম, সিমবেক্স এবং বোল্ড কুরুক্ষেত্র। এরপর আমাদের রয়েছে খানজার 12 ভারত এবং কিরগিজস্তানের মধ্যে। ভারত এবং জাপানের মধ্যে ধর্ম গার্ডিয়ান, এর আগে আমরা দেখলাম যা মাতা। ভারত এবং রাশিয়ার মধ্যে রয়েছে কিন্তু ইন্দ্র 2025, প্রিভিয়াস ইয়ারে কিন্তু এখান থেকে প্রশ্ন আমরা পেয়েছি। ইকোভেরিয়েন্ট 2025 ভারত এবং মালদ্বীপসের মধ্যে হচ্ছে, এবং ভারত এবং উজবেকিস্তানের মধ্যে কিন্তু দাস্তিলিক, এই সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে। নেক্সট আমরা দেখব ভারত এবং মিশরের মধ্যে সাইক্লোন 2025 মহড়া অনুষ্ঠিত হচ্ছে। হরিমারু শক্তি, এই সামরিক মহড়াটি ভারত এবং মালয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। ভারত এবং ফ্রান্সের মধ্যে আমরা পাবো কিন্তু শক্তি সামরিক মহড়া শক্তি, এবং ফ্রান্সের মধ্যে আরও একটা রয়েছে বরুণ 2025, এটা একটা নেভাল এক্সারসাইজ। ভারত, ইউএই এবং ফ্রান্সের মধ্যে একটা বিমান মহড়া, ঠিক আছে, এয়ার এক্সারসাইজ হচ্ছে, যার নাম রয়েছে কিন্তু ডেজার্ট নাইট। ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে আমরা পাবো গরুড়া শক্তি। এরপর আমরা দেখে নেব আজকের শেষ টপিক আমাদের রয়েছে মিসলেনিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স। তো মিসলেনিয়াস কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্রথমেই আমরা দেখব আসাম ক্যাবিনেট অ্যাপ্রুভড প্রহিবিশন অফ পলিগামি বিল, অর্থাৎ বহু বিবাহ যে বিল রয়েছে সেটাকে বহু বিবাহর প্রহিবিশন বিল, সেটাকে নিষিদ্ধ করার একটা বিল কিন্তু আসাম ক্যাবিনেটে অ্যাপ্রুভ করা হয়েছে। নেক্সট আমরা দেখব বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তাকে কিন্তু ডেথ সেন্টেন্স অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, এই দেশের একজন প্রাক্তন রাষ্ট্রপতি জোসেফ কাবিলা, তাকেও কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। নেক্সট আমরা দেখব 11th মেম্বার কান্ট্রি অফ এশিয়ানের 11th মেম্বার কান্ট্রি হয়েছে ইস্ট তিমোর। এরপর আমাদের রয়েছে 103 ইনস্ক্রাইবড গোল্ড কয়েন্স অফ বিজয়নগর পিরিয়ড। তো বিজয়নগর সাম্রাজ্যের 103টি খোদাই করা স্বর্ণ মুদ্রা, এটা কিন্তু আবিষ্কার করা হয়েছে তামিলনাড়ুতে। নেক্সট আমরা দেখব থাইল্যান্ডে আবিষ্কার করা হয়েছে হাফ মেল স্পাইডার, ঠিক আছে, তার নাম রয়েছে কিন্তু ডামারকাস ইনজুমা। পৃথিবীর মধ্যে ওল্ডেস্ট সোলার ক্যালেন্ডার, যেটা 13,000 বছরের পুরনো, সেটাকে ডিসকভার করা হয়েছে তুর্কিতে। নেক্সট আমরা দেখব IIFI, যেটা আমাদের গোয়াতে অনুষ্ঠিত হচ্ছে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড। তো সেখানে ফোকাস কান্ট্রি রয়েছে এই বছর জাপান। এরপর আমরা দেখব লখনউ হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন্ডিয়ার সেকেন্ড ইউনেস্কো সিটি অফ গ্যাস্ট্রোনমি। তো গ্যাস্ট্রোনমি সিটি হিসেবে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে লখনউকে। মধ্যপ্রদেশের পান্না ডায়মন্ড, এটাকে কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। আম্বাজি মার্বেল, এটা রয়েছে গুজরাটে, এটাও জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট আমরা দেখব সাইক্লোন মন্থা, যেটা বে অফ বেঙ্গলে হিট করেছিল, সেটা কিন্তু থাইল্যান্ড নাম দিয়েছে। এবং এরপরে আমাদের রয়েছে মধ্যপ্রদেশের নওরাদেহি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা কিন্তু মধ্যপ্রদেশের 3rd সাইট হলো, যেখানে কিন্তু রিইন্ট্রোডাকশন করা হয়েছে চিতাকে। নেক্সট আমরা দেখে নেব সাইক্লোন শক্তি, এটা অ্যারাবিয়ান সিতে আরব সাগরে হিট করেছিল মুম্বাইয়ের কাছে, এবং নাম দিয়েছে এই যে শক্তি, এই সাইক্লোনটির নাম দিয়েছে কিন্তু শ্রীলঙ্কা।
ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এটা নিরাপদ মোটরযান চলাচলের অধিকারকে একটা মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে এবং আর্টিকেল 21-এ এটাকে কনসিডার করেছে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া একটা সুও মোটো ইস্যু করেছে, যেখানে কিন্তু ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন থেকে সমস্ত স্ট্রে ডগকে রিমুভ করার কথা ডিরেক্ট করা হয়েছে। এরপর আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না এবং জার্মানির পরে ভারতবর্ষ কিন্তু চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হলো। কেন্দ্রীয় সরকার 5টি নতুন ভাষাকে ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছে। তার মধ্যে রয়েছে বাংলা, মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়া। তো আগে আমাদের 6টি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ছিল এবং 5টি যুক্ত করার পরে বর্তমানে 11টি আমাদের কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে। এবং আগের 6টি দেখে নাও: তামিলনাড়ু, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়ালাম এবং ওড়িয়া। নেক্সট আমরা দেখব 14th মহারত্ন কোম্পানি অফ ইন্ডিয়া রয়েছে হাল। 13th আমরা পাবো অয়েল এবং 12th কিন্তু ছিল RECL। শুভ্রাংশু শুক্লা তিনি অ্যাক্সিওম মিশন 4-এর জন্য নির্বাচিত প্রথম ভারতীয় মহাকাশচারী হলেন। তো অ্যাক্সিওম মিশন এটা 2025 সালের 25শে জুন কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং প্রথম ভারতীয় মহাকাশচারী হলেন কিন্তু শুভ্রাংশু শুক্লা। তো নেক্সট আমরা দেখব মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ অ্যাডেড টু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট। তো মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ এটা এখানে আমরা 12টি মেজর ফোর্ট পাই, যার মধ্যে 11টি ফোর্ট আমরা পাবো মহারাষ্ট্রে এবং একটি ফোর্ট রয়েছে তামিলনাড়ুতে। তো এই 12টি ফোর্ট কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টের আন্ডারে যুক্ত হয়েছে। নেক্সট আমরা দেখব মারাঠা, এটা আমাদের হয়ে গেল। এরপর আমরা দেখব ভারতের 79তম স্বাধীনতা দিবস উদযাপন আমরা করেছি 15ই আগস্ট 2025 সালে, যেখানে উদযাপনের থিম ছিল কিন্তু নয়া ভারত, নিউ ইন্ডিয়া। এবং 12তম বার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফ্ল্যাগ হোয়েস্ট করলেন এবং 103 মিনিটের একটা স্পিচ তিনি দিয়েছেন, যেটা কিন্তু ইতিহাসের দীর্ঘতম ভাষণ। ভারত সরকার 2030 সালের লক্ষ্যমাত্রার থেকে 5 বছর আগেই অর্থাৎ 2025-এর মধ্যেই কিন্তু পেট্রোলের মধ্যে 20% ইথানল মিক্সিংয়ের যে অ্যাচিভমেন্ট সেটা কিন্তু জয় করেছে। এরপর আমরা দেখব ভারতবর্ষের টোটাল 94টি রামসার সাইট রয়েছে। 90তম রাজস্থানের খিচান, রাজস্থানের মেনার 91তম এবং পরপর 3টি রামসার সাইট কিন্তু আমরা পাবো বিহারের। তো 92তম রয়েছে উদয়পুর, নেক্সট রয়েছে গোকুল জলাধার 93rd এবং 94th রামসার সাইট আমরা পাবো গোগা বেল লেক, যেটা অবশ্যই বিহারের একটি রামসার সাইট। নেক্সট আমরা দেখব ভারতবর্ষে টোটাল 58টি ব্যাঘ্র সংরক্ষণাগার অর্থাৎ টাইগার রিজার্ভ রয়েছে। তার মধ্যে 57তম আমরা পাবো মধ্যপ্রদেশের রাতাপানি এবং 58তম আমাদের রয়েছে কিন্তু মধ্যপ্রদেশের মাধব ন্যাশনাল পার্ক। তো নেক্সট আমরা দেখব ওড়িশা গভর্নমেন্ট এটা শিমলিপাল যে টাইগার রিজার্ভ রয়েছে এটাকে ভারতবর্ষের 107তম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে। ভারত সরকার এটা বেঙ্গালুরুকে ভারতবর্ষের চিতাবাঘের রাজধানী বা লেওপার্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া হিসেবে ঘোষণা করেছে। নেক্সট আমরা দেখব কলকাতার ফোর্ট উইলিয়াম তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিজয় দুর্গ। ইউনাইটেড নেশন এটা ইন্টারন্যাশনাল ইয়ার অফ ওমেন ফার্মার হিসেবে ডিক্লেয়ার করেছে 2026 সালকে। এরপর আমরা দেখব মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স এটা লঞ্চ করেছে উমিদ পোর্টাল। আফ্রিকান চিতা উইল বি রিলোকেটেড ফ্রম কুনো ন্যাশনাল পার্ক টু গান্ধী সাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। নেক্সট আমরা দেখব পৃথিবীর একমাত্র ভেগান সিল্ক এরি সিল্ক, যেটা কিন্তু ওয়েকো টেক্স যে সার্টিফিকেশন সেটা লাভ করেছে। আমাদের ভারতবর্ষের লোকপালের নতুন মোটো আমরা পাবো এম্পাওয়ার সিটিজেন এক্সপোজ করাপশন। নেক্সট আমরা দেখব এজ ফ্রেন্ডলি সিটি WHO রিকগনাইজ করেছে কোঝিকোডকে, কেরালার কোঝিকোড। এরপর আমরা দেখব রিসার্চার্স ফ্রম ফিনল্যান্ড হ্যাভ ডেভেলপড এ গ্রিন কেমিক্যাল প্রসেস ইউজিং কুকিং অয়েল টু রিকভার সিলভার ফ্রম ই ওয়েস্ট। তো ই ওয়েস্ট থেকে সিলভার রিকভারের যে
প্রসেস, কেমিক্যাল প্রসেস, সেটা ডেভেলপ করেছে কিন্তু ফিনল্যান্ডের গবেষকরা। নেক্সট আমরা দেখব মায়ানমারে যে ভূমিকম্প হয়েছে, তো সেখানে মায়ানমারকে সাহায্য করার জন্য অপারেশন ব্রহ্মা কিন্তু লঞ্চ করেছে ভারত সরকার। এরপর আমাদের রয়েছে ইরান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য অপারেশন সিন্ধু শুরু করেছে, অর্থাৎ ভারতবর্ষ লঞ্চ করেছে অপারেশন সিন্ধু, এবং অপারেশন ব্রহ্মা আমরা দেখলাম মায়ানমারকে হেল্প করার জন্য। এরপর আমাদের রয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু অ্যান্ড কাশ্মীরে, এখানে কিন্তু অপারেশন সিঁদুর শুরু করেছিল, যেখানে ভারতের বিরুদ্ধে যে সমস্ত টেরোরিস্ট অ্যাটাকগুলো ওর যে প্ল্যান প্রোগ্রাম হতো সেই জায়গাগুলোকে ধ্বংস করার জন্য এই অপারেশন সিঁদুর লঞ্চ করেছিল ভারতের সশস্ত্র বাহিনী, অর্থাৎ আর্মড ফোর্স। এরপর আমরা দেখব সিঁদুর মেমোরিয়াল পার্ক, যেটা অপারেশন সিঁদুরকে ডেডিকেট করা হয়েছে, কচ্ছতে সেটা এস্টাবলিশ করা হয়েছে। ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে ভগবদ্গীতা এবং নাট্যশাস্ত্রকে অ্যাড করা হয়েছে। এরপর আমরা দেখব প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, তিনি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5 জুন তিনি কিন্তু সিন্দুর নামে একটি ট্রি কিন্তু রোপণ করেছেন। এবং এরপরে আমাদের রয়েছে অপারেশন অজয়, তো এটা ইন্ডিয়া লঞ্চ করেছে ইসরায়েল এবং হামাস যে ওয়ার জোন রয়েছে সেখান থেকে ভারতীয়দের উদ্ধার করার জন্য। তো আমরা দেখলাম ভারত সরকার 3টি অপারেশন লঞ্চ করেছে, অপারেশন অজয় রয়েছে, অপারেশন সিন্ধু এবং অপারেশন ব্রহ্মা। তো এই ছিল আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। লাস্ট 11 মাসের সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা কভার করলাম একটিমাত্র ক্লাসে। ক্লাসের পিডিএফ যারা নিতে চাও তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তো আজকের ক্লাসটি এই অবধিই থাকলো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে দেখা হবে, সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ, বাই।